আচ্ছা, সবাইকে শুভ সন্ধ্যা। প্রথমত আমি জানতে চাইছি যে আমার কথা ঠিকঠাক শোনা যাচ্ছে? Am I clearly audible to everyone who joined in this session? আমার কথা শোনা যাচ্ছে ঠিকঠাক? কে একজন কাইন্ডলি বলো। ওকে, ঠিকঠাক শোনা যাচ্ছে তো? মুক্তার বলেছে হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আরেকটু আমরা মিনিট 3 অপেক্ষা করে নিই, ঠিক আছে? 9টা 5 থেকে সেশনটা শুরু করবো, বিকজ তোমাদের অনেকেই হয়তো আসছে, জয়েন করবে। আচ্ছা ঠিক আছে, প্রত্যেককে আরেকবার শুভ সন্ধ্যা অ্যান্ড ওয়েলকাম টু ক্র্যাকিক্স। আগের দিন তোমাদের সঙ্গে যে কথাটা হয়েছিল সেটা হচ্ছে, আগের দিন তো আমাদের কোয়েশ্চেন আনসার সেশন একটা হয়েছে, এবং আগের দিন তোমাদের সঙ্গে আমরা ডাব্লিউবিসিএস এর ইতিহাস অপশনালের স্ট্র্যাটেজি, কিভাবে পড়াশোনা করতে হবে, কিভাবে পড়াশোনা করলে নাম্বার তোলা যাবে, ঠিক আছে, বা কিভাবে আমরা এখানে এই প্ল্যাটফর্মে পড়াশোনা করব, এই সমস্ত বিষয়গুলো নিয়ে কোয়েশ্চেন আনসার একটা সেশন হয়েছিল, তাই তো? একটা ইন্টারেক্টিভ সেশন হয়েছিল, এবং সেদিন আমি তোমাদের বলেছিলাম যে আমরা পরের দিন মানে আজকের যে ক্লাসের ডেটটা রেখেছি, আজকে যে ক্লাসটা শুরু হবে সেই ক্লাসটা থেকে কিন্তু আমরা একদম সরাসরি টপিকের মধ্যে ঢুকে যাব, ঠিক? এবং এটা বলেছিলাম যে আমাদের এই যে পুরো অপশনাল জার্নিটা হবে সেটা কিন্তু একেবারে চ্যাপ্টার ওয়াইজ হবে, এটা আমি তোমাদের বলেছিলাম। দুটো পেপার আমরা দুদিন সপ্তাহে পড়াবো, এবং দুটো পেপারই কিন্তু আমরা বেসিক্যালি দুটো পেপার পড়াবো, একটা ইন্ডিয়ান হিস্ট্রি, একটা ওয়ার্ল্ড হিস্ট্রি। তো সেই হিসেবে আজকে প্রথম ক্লাস তোমাদের সঙ্গে, এবং এই প্রথম ক্লাসে আমরা আজকে ইন্ডিয়ান হিস্ট্রি টপিকটা নিয়ে আলোচনা করব। গৌতম, তুমি আগের দিন ছিলে না বোধ হয়, আই থিঙ্ক তুমি মিস করে গিয়েছিলে। যাই হোক, তো আমরা প্রত্যেককে আরেকবার শুভ সন্ধ্যা, এবং আমাদের আজকে ডাব্লিউবিসিএস ইতিহাস অপশনালের প্রথম ক্লাস, যেখান থেকে আমরা কিন্তু টপিক ওয়াইজ এবং চ্যাপ্টার ওয়াইজ আজকে সেশনটা শুরু করব। তো চলো আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি সেশনের মধ্যে প্রসিড করি। এবং আগের দিন আমি তোমাদের বলেছিলাম যে আমরা প্রথম যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব সেটা একেবারে ডাব্লিউবিসিএস হিস্ট্রির ফার্স্ট চ্যাপ্টার। শুধু অপশনাল প্রথম চ্যাপ্টার বললে ভুল হবে, পুরো ডাব্লিউবিসিএস এর যে ইতিহাসের যে সিলেবাস রয়েছে সেটা কম্পালসারি, প্রিলিমসের কম্পালসারি হোক বা মেন্সের কম্পালসারি কিংবা অপশনালে, সেটা একদম প্রথম চ্যাপ্টার। অ্যান্ড দ্য নেম অফ দ্য চ্যাপ্টার ইজ, সেটা হচ্ছে ভারতের ইতিহাসের উপাদান। আবার বলছি, অধ্যায়টার নাম ভারতের ইতিহাসের উপাদান, এবং তারপর আমরা হরপ্পা সভ্যতা দিয়ে শুরু করব। এটা কিন্তু প্রথম চ্যাপ্টার। তো এবার আমরা দেখে নেব যে প্রথম যে চ্যাপ্টারটা ভারতের ইতিহাসের উপাদান, এই চ্যাপ্টারটা থেকে ডাব্লিউবিসিএস এর ইতিহাস অপশনালের 2014 থেকে 2023 পর্যন্ত যতগুলো পরীক্ষা হয়েছে, সেখান থেকে এই চ্যাপ্টার থেকে কি কি প্রশ্ন এসেছে, বা এই চ্যাপ্টারটা কতটা ইম্পর্টেন্ট আমাদের হিস্ট্রি অপশনালের জন্য। প্রথম যে কথাটা বলবো সেটা খুব ইম্পর্টেন্ট, এবং সে কথাটা হচ্ছে এটাই যে এই চ্যাপ্টারটা তোমাদের খুব ভালো করে পড়তে হবে। মাই ডিয়ার স্টুডেন্টস, আবারও বলছি, এই চ্যাপ্টারটা তোমাদের ভীষণ ভালোভাবে পড়তে হবে। প্রথম চ্যাপ্টারটা কেন পড়তে হবে? কারণ ডাব্লিউবিসিএস এর যে পিওয়াই কিউ যেটা রয়েছে,
সেই পিওয়াইকিউতে তোমরা যদি দেখো, গো থ্রু করো, তাহলে দেখবে এই চ্যাপ্টারটা থেকে, অর্থাৎ ভারতের ইতিহাসের উপাদান বা প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান বা সোর্সেস অফ ইন্ডিয়ান হিস্ট্রি, যে নামই ডাকো না কেন, এই চ্যাপ্টারটা থেকে কিন্তু আমরা দেখেছি সেটা হচ্ছে প্রতি বছর ডব্লিউবিসিএস এর ইতিহাস এই অপশনালে কিন্তু প্রশ্ন দেয়, এবং একেবারে প্রথম যে প্রশ্নটা প্রশ্নপত্রে একেবারে প্রথম প্রশ্নটা কিন্তু এই চ্যাপ্টার থেকে করা হয়ে থাকে। তাই এই চ্যাপ্টারটা ভীষণ গুরুত্বপূর্ণ এবং ওয়ান অফ দ্য মোস্ট রুডিমেন্টারি পার্ট অফ দি এন্টায়ার ডব্লিউবিসিএস অপশনাল সিলেবাস। সো দিস ইজ ওয়াই আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই চ্যাপ্টারটা খুব ভালো করে পড়তে হবে। এবার আমরা দেখে নেব তাহলে এই চ্যাপ্টারটা। আচ্ছা, ডিপ জলকে বলবো একটু ভিডিওটা অফ 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 করে দিতে। এবার যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে এই যে চ্যাপ্টারটা আমরা পড়বো, এই চ্যাপ্টার থেকে, তার মানে এই চ্যাপ্টারটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ, আমরা এটা বুঝতে পেরেছি। এবার দেখে নেবো এই চ্যাপ্টার থেকে কি কি প্রশ্ন আসতে পারে বা এই চ্যাপ্টারটা সিনারিওটা কি। দেখো, চ্যাপ্টারটা সিনারিওটা খুব সিম্পল, ভারতের ইতিহাসের উপাদান। তো ইতিহাসের উপাদান কয় প্রকার হতে পারে, কেউ কি আমাকে বলবে? কেউ বলবে? যদি তোমরা চাও, দেখো আমি বারবার করে বলি, ক্লাসগুলো কিন্তু আমি কিন্তু ক্লাস কলে তোমাদের কিন্তু প্রশ্ন করব, এবং তোমাদের কিন্তু প্রশ্নের মধ্যে ক্লাসের মধ্যে ঢুকতে হবে, জয়েন করতে হবে। মানে একাই আমি বলে যাব আর তোমরা সবাই শুনে যাবে, তা কিন্তু হবে না। আমার ক্লাসে আমি সবসময় ইন্টারেক্টিভ একটা সেশন চাই, যেন স্টুডেন্ট। হ্যাঁ, একদম 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 ভাই, বলো। স্যার বলছি, উপাদানকে আমরা মেইনলি দুভাগে ভাগ করছি। একটা হচ্ছে সাহিত্যিক উপাদান, একটা প্রত্নতাত্ত্বিক উপাদান। একদম ঠিক। সাহিত্যিক উপাদানগুলির মধ্যে আমরা বিভিন্ন ধরনের সাহিত্য, যেমন বৌদ্ধিক, জৈনিক, চীনা, এই সাহিত্যগুলোকে আলাদা আলাদা করব। আর প্রত্নতাত্ত্বিক উপাদানগুলোর মধ্যে আমরা বিভিন্ন ধরনের কয়েন্স, শিলালেখ বা শিলালিপি, শিলস বা ধরুন স্যার বিভিন্ন ধরনের কঙ্কাল প্রাপ্ত বা বিভিন্ন ধরনের ভাঙা মানে পাথর যেখানে লেখা রয়েছে, এনগ্রেভ করা। ইয়েস স্যার, ইয়েস স্যার, এইভাবে ভাগ করতে হবে। একদম, খুব ভালো কথা, খুব ভালো উত্তর দিয়েছো মুকাদ্দেস। তাহলে মুকাদ্দেস যেখানে কি শেষ করলো, আমি সেই লাইনটা দিয়ে শুরু করি। মাই ডিয়ার স্টুডেন্টস, ভারতের ইতিহাসের উপাদান এই চ্যাপ্টারটার কিছুই নেই। চ্যাপ্টারটার বেসিক যদি পার্ট বলো, তাহলে ভারতের ইতিহাসের উপাদান, ভারতের না, পৃথিবীর পার্সপেক্টিভ থেকে যদি দেখি, তাহলে ইতিহাস দাঁড়িয়ে রয়েছে, ইতিহাস এই সাবজেক্টটা দাঁড়িয়ে রয়েছে বেসিক্যালি কত, অন দ্য বেসিস অফ সাম ইম্পর্টেন্ট কম্পোনেন্টস। আর সেই কম্পোনেন্টস গুলোকে সোর্স বলা হয়, উপাদান বলা হয়। এবং সেই উপাদানকে আমরা দুটো ক্যাটেগরিতে ভাগ করতে পারি। একটা সাহিত্যিক উপাদান, বা যেটাকে আমরা ইংলিশে বলে থাকি দ্য লিটারারি সোর্স বা সোর্সেস, এবং আরেকটা হচ্ছে প্রত্নতাত্ত্বিক উপাদান, যেটাকে আমরা ইংলিশে বলে থাকি আর্কিওলজিক্যাল সোর্সেস। নাও কাম টু দ্য ইম্পর্টেন্ট পয়েন্ট। তোমাদের কাছে প্রশ্নটা আসতে পারে, মানে প্রশ্নটা তোমাদের মধ্যে জাগ হতে পারে যে স্যার, আমরা ইতিহাসের ক্ষেত্রে সাহিত্যিক উপাদানের ইম্পর্টেন্সটা কি, সাহিত্য কিভাবে স্যার ইতিহাসকে লিখতে সাহায্য করে? ব্যাপারটা খুব সিম্পল। দেখো, আমি একটা কথা বলি, সেটা হচ্ছে মানে সাহিত্যিক উপাদান ইতিহাসের একটা প্রাইমারি সোর্স হিসেবে দেখা হয়ে থাকে। কারণ ইতিহাস সাবজেক্টটাকে মানুষজন বলে কি, ইতিহাস মানে তো গল্প, ইতিহাস মানে তো শুধুমাত্র যুদ্ধ বিগ্রহের কথা। আসলে কি তাই? ইতিহাস বলে বা ইতিহাসের মাপকাঠিতে প্রত্যেকটা ঘটনা যেগুলো অতীতে ঘটে গিয়েছে, সেই প্রত্যেকটা ঘটনার কিন্তু একটা যথাযথ ব্যাকগ্রাউন্ড থাকে, পটভূমিকা থাকে, এবং প্রত্যেকটা ঘটনার একটা বাস্তবতা থাকে, তার উপর ভিত্তি করে কিন্তু ঘটনাটা ঘটে থাকে। এমন না যে দুম করে কোনো একটা, এই যে অনেক আমাদের কাছে কল্পিত ইতিহাস আছে, মানে আমি এখনো পড়াতে গেলে ছেলেমেয়েরা প্রশ্ন করে, স্যার রামায়ণ মহাভারত তো ইতিহাস। আমি না, কোনো মতে আমরা রামায়ণ মহাভারত কি ঐতিহাসিক গ্রন্থ বলতে পারবো না। কারণ রামায়ণ মহাভারতের যে চরিত্রগুলো রয়েছে বা যে ঘটনাগুলোর কথা বলা হয়েছে, সেগুলো কিন্তু এখনো অবধি ঐতিহাসিকভাবে প্রমাণিত হয়নি যে সত্যি এই ধরনের কোনো ঘটনা ঘটেছিল কিনা। রামায়ণ মহাভারত হলো একটা বিরাট মাপের, অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটো এপিক, দুটো বিরাট মাপের সাহিত্য, যে সাহিত্য থেকে আমরা সমকালীন সমাজের যে চিত্র বা সিনারিও, সেটা আমরা অবজার্ভ করতে পারি। কারণ
সাহিত্যকে কি বলা হয় বলতো? বলা হয়ে থাকে যে দ্য লিটারেচার ইজ দ্য ক্রিটিসিজম অফ লাইফ অ্যান্ড মিরর অফ সোসাইটি। একটা সময়ে যখন একজন সাহিত্যিক, তিনি যখন একটা সাহিত্য রচনা করেন, তিনি যে সমাজের মধ্যে বাস করছেন, তিনি যে পরিসরটার ভেতর থাকছেন, তিনি সেই পরিসরকে কখনোই কিন্তু অ্যাভয়েড করতে পারেন না। তার সমাজ দর্শন, তার যে লেখা, তার যে সাহিত্য, তার মধ্যে কিন্তু ফুটে উঠবেই। আর ওই সমাজ দর্শন বা তার লেখার ভেতর যে সেই সময়কার সমকালীন সমাজের যে প্রতিফলন, সেটা দেখেই আমরা সেই সময় সম্পর্কে একটা আন্দাজ বোধ আমাদের মধ্যে তৈরি হয়। মাই ডিয়ার স্টুডেন্টস, প্রাচীনকালে ভারতবর্ষের সাহিত্যিক উপাদানকে আমরা যদি দেখি, তাহলে তার অনেকগুলো সাব ক্যাটেগরি রয়েছে। সেই সাব ক্যাটেগরিগুলোকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ধর্মীয় সাহিত্য এবং আরেকটা হচ্ছে ধর্ম নিরপেক্ষ সাহিত্য। ধর্মীয় সাহিত্যগুলোকে আমরা আবার কয়েকটা সাব ক্যাটেগরিতে ভাগ করতে পারি। প্রাচীনকালে প্রাচীন ভারতবর্ষে যে ধর্মীয় সাহিত্যগুলো ছিল, তার দুটো ক্যাটেগরি ছিল। একটা ছিল কি বলতো, হিন্দু ধর্মীয় সাহিত্য, বা হিন্দু না বলে আমরা ব্রাহ্মণ্য ধর্ম সাহিত্য বলতে পারি। এবং আরেকটা কি ছিল বলতো, বৌদ্ধ জৈন ধর্ম সাহিত্য। আর ধর্ম নিরপেক্ষ যে সাহিত্য যেটা রয়েছে, তার মধ্যে ধরো কৌটিল্যের অর্থশাস্ত্র কথা আমরা বলতে পারি। তার মধ্যে আমরা বিশাখ দত্তের লেখা দেবী চন্দ্রগুপ্তম এবং মুদ্রার রাক্ষসকে রাখতে পারি। পারি তো রাখতে নাকি? এগুলো তো সুনির্দিষ্ট কোনো ধর্মকে কেন্দ্র করে উল্লিখিত হয়নি। আমরা পতঞ্জলির মহাভাষ্যকে রাখতে পারি, আমরা পাণিনির অষ্টাধ্যায়ীকে রাখতে পারি। আর আরেকটা ক্যাটেগরি রয়েছে প্রাচীন ভারতের ইতিহাসের সাহিত্যিক উপাদানের ভেতর, সেই ক্যাটেগরিটা কি জানো? বিদেশি ঐতিহাসিকদের বর্ণনা। ভারতবর্ষ এমন একটা দেশ, বছরের পর বছর ধরে, প্রজন্মের পর প্রজন্ম ধরে ইতিহাসের স্মরণিবে বহু বিদেশি পর্যটক ভারতবর্ষে এসেছেন। গ্রিক পর্যটক যিনি সেলুকাসের দূত হিসেবে চন্দ্রগুপ্তের দরবারে এসেছিলেন, আমাদের মেগাস্থিনিস তার ইন্ডিকা, কিংবা মেগাস্থিনিসের ইন্ডিকার পর বা মেগাস্থিনিসের পর যারা ভারতবর্ষে এলেন, সে স্ট্র্যাবো হতে পারেন। আচ্ছা, ডিপজল কিছু বলতে চাইছো? হ্যাঁ স্যার, বলছিলাম হরপ্পা সভ্যতায় যে লিপিটা পাওয়া গিয়েছিল ওটার নাম কি ছিল স্যার? হরপ্পা সভ্যতায় সিন্ধু সভ্যতায় এক করে যে লিপিটা পাওয়া গিয়েছিল স্যার, লিপিটার নাম কি ছিল? আমরা সিন্ধু সভ্যতায় যাইনি এখনো ডিপজল। সিন্ধু সভ্যতা যখন পরের দিন পড়াবো, তখন ডেফিনেটলি তোমার এই প্রশ্ন নিয়ে আলোচনা করব। তবে তোমার এই প্রশ্ন আমি আজকেই তোমার এই প্রশ্ন নিয়ে আলোচনা করব, বাট একটু আমরা যে টপিকটা বুঝি সেটাই থাকি, ঠিক আছে? এবং কথা দিলাম তোমাকে ক্লাসে শেষে গিয়ে ডিপজল আমি তোমার এই প্রশ্নটা অবশ্যই উত্তর দেবো, ঠিক? তো ধরো এই যে আমি যেটা বলছিলাম যে আমাদের তারপরে যারা এলেন ভারতবর্ষে, স্ট্র্যাবো হতে পারেন, এরিয়ান হতে পারেন, প্লিনি হতে পারেন, এনারাও তো ভারতবর্ষে এসেছেন এবং এনারাও ভারতবর্ষ সম্পর্কে, ভারতবর্ষে যেভাবে দেখেছেন তার বর্ণনা করেছেন। এবং তারপর স্ট্র্যাবো প্লিনিদের পর আমরা দেখলাম ভারতবর্ষে এসেছেন ফাহিয়েন এসেছেন, হিউয়েনসাং এসেছেন। এবং তারপরে আর্লি মিডিয়াভেল পিরিয়ডে, মানে আদি মধ্যযুগে আমরা দেখলাম অলবিরুনির মতো ঐতিহাসিকও কিন্তু ভারতবর্ষে এসেছেন এবং ভারতবর্ষের সমাজকে, এই যে লোকগুলোর কথা বললাম, এনারা প্রত্যেকেই বিদেশি পর্যটকেরা, তারা কিন্তু একেবারে তাদের মতো করে সেই সময়কার ভারতবর্ষের সমাজকে দেখেছেন, ভারতবর্ষে আর্থ সামাজিক রাজনৈতিক সাংস্কৃতিক জীবনগুলোকে তুলে ধরেছেন। এবং তাদের এই লেখাগুলো আমাদের ইতিহাসকে, সেই সময়ের ইতিহাসকে রিকনস্ট্রাক্ট করতে, মানে পুনর্গঠিত করতে ভীষণভাবে সাহায্য করেছে। এবং তারা কিছু কি আজগুবি লেখেননি? হ্যাঁ, অবভিয়াসলি তারা অনেক কিছুই আজগুবি লিখেছেন। যেমন ইন্ডিকাতে আমাদের মেগাস্থিনিস বলছেন ভারতবর্ষে এমন ধরনের নাকি তিনি পিঁপড়ে দেখেছেন, যে পিঁপড়ে নাকি এক একটা আস্ত একটা 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 রক্ত মাংসের মানুষকে তারা নাকি সেই পিঁপড়েগুলো নাকি খেয়ে ফেলত। এই ধরনের আজগুবি কথা আমরা দেখেছি। কিন্তু এইগুলোর বাইরে গিয়েও এই বিদেশি হিস্টোরিয়ানদের বা বিদেশি ঐতিহাসিকদের যে লেখা, তারা সেই সময়কার ভারতবর্ষের সমাজ রাজনীতি অর্থনীতিকে যেভাবে চিত্রায়িত করতে চেয়েছেন, সেটা আমাদের ইতিহাসকে, সেই সময়কার ইতিহাসের তত্ত্বগুলোকে পুনর্গঠিত করতে সাহায্য করে।
তাই এটা গেল সাহিত্যের পাঠ। আরেকটা যেটা বলেছি আর্কিওলজিক্যাল এক্সকাভেশন, অর্থাৎ প্রত্নতাত্ত্বিক পুনর্গঠন। একটা ছোট্ট গল্প বলি তোমাদেরকে। এই প্রত্নতাত্ত্বিক পুনর্গঠন মানে আর্কিওলজিক্যাল যে সোর্স, ইতিহাসে এই আর্কিওলজিক্যাল সোর্সকে সবচেয়ে বেশি কিন্তু গুরুত্ব দেওয়া হয়। তোমরা বলবে স্যার কেন গুরুত্ব দেওয়া হয়? সাহিত্যিক উপাদানের চাইতেও আর্কিওলজিক্যাল সোর্সেস সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই কারণে গুরুত্বপূর্ণ কারণ একজন সাহিত্যিক অমলেশ ত্রিপাঠীর নাম তোমরা আশা করি অনেকেই শুনে থাকবে, বিখ্যাত একজন জাতীয়তাবাদী ঐতিহাসিক। অমলেশ ত্রিপাঠী একটা বিখ্যাত বাংলা বই আছে, ইতিহাস ও ঐতিহাসিক। আমি তোমাদের অনুরোধ করবো তোমরা পড়তে পারো সেই বইটা। সেই বইতে অমলেশ ত্রিপাঠী তিনি বললেন যে একজন সাহিত্যিকের সঙ্গে একজন ঐতিহাসিকের পার্থক্য কি। অমলেশ ত্রিপাঠী বললেন একজন সাহিত্যিকের এই স্বাধীনতা রয়েছে, যে ঘটনাটা ঘটে গেছে সেই ঘটনাটাকে তিনি তার মনের রং রূপ মিশিয়ে, কল্পনা মিশিয়ে তিনি সেই ঘটনাটাকে কিন্তু বর্ণনা করতে পারেন, তার সেই স্বাধীনতা রয়েছে। কিন্তু একজন ঐতিহাসিকের নৈবচ। একজন ঐতিহাসিককে একেবারে যে ঘটনাটুকু ঘটেছে, যে জন্য ঘটেছে, যে কারণের জন্য ঘটেছে, শুধুমাত্র সেই কারণটুকু উল্লেখ করতে হবে। সেখানে কিন্তু ঐতিহাসিক তার নিজের মনোভাব বা তার নিজের পক্ষপাতিত্ব দেখাতে পারবেন না। তাই সাহিত্যিক উপাদান যেগুলো রয়েছে বিভিন্ন সময়ে ভারতবর্ষে, বিভিন্ন সময়ে যে সমস্ত প্রাচীন ভারতের ইতিহাসে সাহিত্য রচনা হয়েছে, সেই সাহিত্যগুলোর ভেতর যারা লেখক বা সাহিত্যিক তাদের পক্ষপাতিত্ব রয়েছে। আমি ধরো একটা কথার এক্সাম্পল দিই, বাণভট্টের নাম তোমরা জানো। হর্ষচরিত বলে তিনি একখানা বিখ্যাত কাব্য রচনা করেছিলেন। বা তোমরা সন্ধ্যাকর নন্দীর নাম জানো, রামচরিত তিনি রচনা করেছিলেন। তো এই প্রাচীনকালে বা তোমরা হরিসেনের নাম জানো, এলাহাবাদ প্রশস্তি তিনি তৈরি করেন। তাহলে এই যে রাইটাররা সেই সময়কার যারা এই ধরনের সাহিত্যগুলো রচনা করেছেন, তারা কোনো না কোনো একজন সুনির্দিষ্ট শাসকের পৃষ্ঠপোষকতা পেয়েছেন। হর্ষবর্ধনের অধীনে থাকতেন বাণভট্ট, হর্ষবর্ধন তাকে আর্থিক সাহায্য করেছেন, হর্ষবর্ধন তাকে প্রচুর পরিমাণ পেট্রোনাইজ করেছেন। তার বিনিময়ে তিনি হর্ষচরিত লিখেছেন এবং সেখানে তিনি বলেছেন হর্ষবর্ধনের মতো মানুষ হয় না পৃথিবীতে। এবার হর্ষবর্ধন সেরা লোক পৃথিবীতে, আমার দেখা হর্ষবর্ধন সেরা। হর্ষবর্ধন কোনো ভুলই করতে পারেন না। ঠিক একই কাজ হরিসেন কিন্তু এলাহাবাদ প্রশস্তিতে করেছেন। বলে জানো এলাহাবাদ প্রশস্তি হরিসেন বলছেন সমুদ্রগুপ্তের মতো মানুষই হয় না, সমুদ্রগুপ্তের মতো মানুষই হয় না। সমুদ্রগুপ্ত যা করেন সবই ঠিক করেন। তা কি হতে পারে? তোমরাই বলো, একটা মানুষ সারা জীবনে কখনো ঠিক হতে পারে? তার তো অসংখ্য ভুল থাকবে, তবে তো সে মানুষ, তাই না? তার মানে ইতিহাসের উপাদান হিসেবে সাহিত্যিক উপাদান একটা সীমাবদ্ধতা রয়েছে, এটা তোমরা মানলে, তাই তো? এটা আমরা মানলাম, তাই তো? হ্যাঁ কি না? সাহিত্যিক উপাদানে একটা কিন্তু সীমাবদ্ধতা রয়েছে মাই ডিয়ার স্টুডেন্টস। কিন্তু আর্কিওলজিক্যাল সোর্স যেটা রয়েছে তার কিন্তু কোনো সীমাবদ্ধতা নেই। যদি বলো কেন স্যার, তোমরা বিহার চলে যাও। পাটনা বিহারের রাজধানী। পাটনার থেকে বেশি না, ওই 75 কিলোমিটারও বলবো নয়, 60 থেকে 62 কিলোমিটারের ভেতরে একটা জায়গা আছে, কুমড়াহাট বলে জায়গা। সেখানে আর্কিওলজিক্যাল মাটি খুঁড়ে একটা রাজপ্রাসাদ পাওয়া গেল। হিস্টোরিয়ানরা এলেন, আর্কিওলজিস্টরা এলেন, এসে তারা কার্বন 14 পদ্ধতি প্রয়োগ করে বসলেন এবং তারপরে তারা দেখলেন কার্বন 14 পদ্ধতি প্রয়োগ করে যে ওরে বাবা, এই রাজপ্রাসাদ তো আজকের নয়, এটা 300 BC এর রাজপ্রাসাদ এবং সেই রাজপ্রাসাদ কাঠের তৈরি। তারা বুঝে গেলেন এই রাজপ্রাসাদ আর কেউ না, যিনি ব্যবহার করলেন তিনি চন্দ্রগুপ্ত মৌর্য। আচ্ছা, তার মানে পাটনা, এই যে আমরা প্রাচীন ভারতে যে লেখমালা বা বইতে বা সাহিত্যতে এই যে আমরা পাটলিপুত্র নামটা দেখি, ও বুঝতে পেরেছি, তাহলে পাটলিপুত্র হচ্ছে আজকের পাটনা। এটা হচ্ছে আর্কিওলজিক্যাল এক্সকাভেশন, মাটি খুঁড়ে যেটা পাওয়া গেল। তোমরা বলো আজকের দিনে দাঁড়িয়ে এই যে হরপ্পা সভ্যতা, যেটা আমাদের এই একজন বলল হরপ্পা সভ্যতা, এবার হরপ্পা সভ্যতার লেখমালা যেটা হচ্ছে ইনস্ক্রিপশন, আমরা পড়তে পারিনি এখনো পর্যন্ত। হরপ্পা সভ্যতার লেখমালাকে বলা হয় বুস্ট্রোফেডান লেখমালা। বুস্ট্রোফেডান মানে প্রথম লাইনটা ডান দিক থেকে বাম দিকে যাচ্ছে, পরের লাইনটা বাম দিক থেকে ডান দিকে যাচ্ছে। হরপ্পানদের ইনস্ক্রিপশনকে বলা হয় পিক্টোগ্রাফিক ইনস্ক্রিপশন। পিক্টোগ্রাফিক মানে কি, ওদের ইনস্ক্রিপশনে প্রচুর ছবি ব্যবহার করেছে, বা লোগো সিলেবিক ইনস্ক্রিপশন, প্রচুর চিহ্ন তারা কিন্তু ব্যবহার করেছে। এবং আজ পর্যন্ত, মানে আজ হচ্ছে 5ই মার্চ, দি
হরপ্পান ইনস্ক্রিপশন ইজ নট ডিসাইফার্ড সো ফার। আমরা আবিষ্কার করতে পারিনি, পড়ে উঠতে পারিনি এখনো পর্যন্ত। তাহলে হরপ্পা সভ্যতার সম্পর্কে এই যে এত এত জিনিসপত্র আমরা জানলাম কি করে? হরপ্পানদের টাউন প্ল্যানিং, হরপ্পানদের ড্রেনেজ সিস্টেম, হরপ্পানদের অর্থনীতি জানলাম কি করে? থ্রু দ্য প্রসেস অফ আর্কিওলজিক্যাল এক্সকাভেশন, প্রত্নতাত্ত্বিক উৎখনন। মাটি খুঁড়ে আমরা যে সমস্ত আর্কিওলজিক্যাল রিমেন্স গুলো পেয়েছি, প্রত্নতাত্ত্বিক ধ্বংসাবশেষ গুলো পেয়েছি, সেগুলো আসলে কিন্তু কখনো কোনো জায়গাতে পক্ষপাতিত্ব করে না, সেগুলো মিথ্যে কথা বলে না। নালন্দা বিশ্ববিদ্যালয় আগুনে পোড়ানো হয়েছিল, এই তত্ত্বটা সঠিক, এই তত্ত্বটা সঠিক। আগুনে পুড়িয়ে এই বিশ্ববিদ্যালয় ধ্বংস করা হয়েছে, তার সবচেয়ে বড় প্রমাণ তোমরা যদি আজকের বিহারের বুদ্ধগয়াতে যাও এবং তোমরা সেই নালন্দা বিশ্ববিদ্যালয়ের পুরনো ক্যাম্পাস, যেটা প্রথম কুমারগুপ্তের সময় তৈরি করা হচ্ছে, সেই ক্যাম্পাসে যাও এবং সেখানে গিয়ে তোমরা দেখো, দেখবে নালন্দা বিশ্ববিদ্যালয়ের দেওয়ালে এখনো সেই আগুনের কালো দাগ কিন্তু লেগে রয়েছে। এবং আর্কিওলজিস্টরা খুব যত্ন করেছে এই জায়গাটা মার্ক করে তার পাশে একটা সাইনবোর্ড দিয়ে দিয়েছেন যে এই যে এটা এখানে আগুন লাগানো, তার প্রমাণ দিচ্ছে এই দেওয়ালটা, মানে আর্কিওলজি। এই জন্য ইতিহাসের যদি পার্সপেক্টিভ থেকে বলো, তাহলে সেটা হচ্ছে কিন্তু মানে সাহিত্যিক উপাদানের তুলনায় আর্কিওলজিক্যাল সোর্সেস, আমরা যেটাকে বলে থাকি প্রত্নতাত্ত্বিক উপাদান, অনেক বেশি কিন্তু গুরুত্বপূর্ণ, অনেক বেশি কিন্তু বলতে পারো শক্তিশালী। এবং এই আর্কিওলজিক্যাল সোর্সের মধ্যে কি কি জিনিসগুলো পড়ছে? প্রত্নতাত্ত্বিক উৎখনন পড়ছে, মানে মাটি খুঁড়ে যেটা পাওয়া যায়। আমরা ইনস্ক্রিপশনস এর কথা বলতে পারি, ইনস্ক্রিপশনসও কিন্তু মানে যেটা আমরা বাংলায় বলি লেখমালা, এই লেখমালা আর্কিওলজিক্যাল সোর্সের মধ্যে পড়ছে। আর্কিওলজিক্যাল সোর্সের মধ্যে পড়ছে প্রাচীনকালে যে সমস্ত কয়েন্স গুলো ইউজ করা হতো। আচ্ছা, এই যে স্টাডি অফ ইনস্ক্রিপশন মানে লেখমালা নিয়ে যে স্টাডিটা হয়, এটাকে বলা এপিগ্রাফি বলে। আর ইনস্ক্রিপশন মানে যেটা প্রাচীন ভারতে যে প্রাচীনকালে যে কয়েন্স গুলো ইউজ করা হতো, যে মুদ্রাগুলো ইউজ করা হতো, সেই ইউজ অফ কয়েন্স কে বলা হয় কি জানো? সেটাকে বলা হয় নিউমিসমেটিক্স। তো এই হচ্ছে আর্কিওলজিক্যাল সোর্সের জায়গাটা। তাহলে এটা মোটামুটি আমাদের চ্যাপ্টার সম্পর্কে বেসিক কনসেপ্ট তৈরি হলো। এবার আমরা যাব ডব্লিউবিসিএস এর ইতিহাস অপশনালের প্রশ্নের রেসপেক্টে। ঠিক আছে? এপিগ্রাফি সি পাত্র। এপিগ্রাফি হচ্ছে স্টাডি অফ ইনস্ক্রিপশন, লেখমালার যে স্টাডি সেটা বলে ইনস্ক্রিপশন, সেটা বলে এপিগ্রাফি, EPIGRAPHY। আর স্টাডি অফ কয়েন্স কে বলা হয় থেকে নিউমিসমেটিক্স, NUMISMATICS। এবার আমরা আসবো, এই তো গেল মোটামুটি যে টপিকটা আমরা পড়বো তার উপর একটা ওভারঅল কনসেপ্ট। এবার আমরা আসবো একেবারে প্রশ্ন উত্তর রাউন্ডে। প্রশ্ন কি দেয়? ডাব্লিউবিসিএস ইতিহাস অপশনালে যদি এই চ্যাপ্টারটা তোমরা দেখো, তাহলে এই চ্যাপ্টার থেকে বেসিক্যালি 2-3টে প্রশ্ন ঘোরাফেরা করে। সেই প্রশ্নগুলো হচ্ছে এরকম: প্রাচীন ভারতের ইতিহাসের রচনায়, মানে ব্রিফলি ডিসকাস দ্য ইম্পর্টেন্স অফ আর্কিওলজি ইন এনশিয়েন্ট হিস্ট্রি রাইটিং। প্রাচীন ভারতের ইতিহাস রচনায়, থ্যাংক ইউ ভাই, প্রাচীন ভারতের ইতিহাস রচনায় প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব নিয়ে আলোচনা করো। সেকেন্ড একটা কোয়েশ্চেন দেয়, ডেসক্রাইব দ্য ইম্পর্টেন্স অফ এপিগ্রাফি ইন এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি রাইটিং। লেখমালার গুরুত্ব কি, এটা দেয়। এবং এটাও দেয় প্রশ্নটা, সেটা হচ্ছে যে ডেসক্রাইব দ্য ইম্পর্টেন্স অফ দি বা ব্রিফলি ডিসকাস দ্য ইম্পর্টেন্স অফ দ্য লিটারারি সোর্সেস ইন দ্য রাইটিং অফ এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি। প্রাচীন ভারতের ইতিহাস রচনার ক্ষেত্রে সাহিত্যিক উপাদানের গুরুত্ব ঠিক কতটুকু। এই মোটামুটি এই স্ট্যান্ডার্ডই বা এই নামেই প্রশ্নগুলো আসে। তো চলো এবার আমরা প্রশ্ন ধরে ধরে আলোচনা করব। প্রথম প্রশ্ন সাহিত্য দিয়ে শুরু করা যাক। মাই ডিয়ার স্টুডেন্টস, সাহিত্যিক উপাদান, প্রাচীন ভারতের ইতিহাস রচনায় সাহিত্যিক উপাদানের গুরুত্ব কতখানি, এটা নিয়ে আলোচনা করো। ধরা যাক 10 মার্কস এই কোয়েশ্চেনটা দিয়েছে তোমাদেরকে। ঠিক আছে প্রিয়ব্রত, আমি বইয়ের নাম অবশ্যই বলবো প্রিয়ব্রত, চাপ নিও না, ঠিক আছে? তো প্রথম প্রশ্ন এসছে, প্রাচীন ভারতের ইতিহাস রচনায় বলতে পারো সাহিত্যিক উপাদানের গুরুত্ব, ইম্পর্টেন্সটা কি? এই প্রশ্নটা তোমাদের ধরো দেওয়া হয়েছে। এই প্রশ্নের উত্তর আমরা কিভাবে দেব, কিভাবে শুরু করব মাই ডিয়ার স্টুডেন্টস? এই প্রশ্নটার উত্তর আমরা কিভাবে শুরু করব? আচ্ছা, প্রথমে আমরা একটু জেনারেলাইজেশনের দিকে যাই। যারা সাধারণ ছেলেমেয়ে, যারা বস্তা পচা নোট পড়বে, যারা বাজার চলতি টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে দাদা নোট হবে অপশনাল, হ্যাঁ নোট হবে, ঠিক আছে দিন অপশনাল নোট, যারা এই মোটামুটি থিওরি নিয়ে চলবে, তারা প্রথম থেকে প্রথম লাইনটাই শুরু করবে প্রাচীন ভারতের ইতিহাস রচনায় সাহিত্যিক উপাদানের
ভূমিকা বা সাহিত্যিক উপাদানের গুরুত্ব অপরিসীম। প্রাচীন ভারতের আমরা অনেক রকমের সাহিত্যর ব্যবহার দেখতে পাই। হ্যাঁ, যেমন হচ্ছে তোমার এই কি বলতো বলো না, যেমন হচ্ছে কি বলবো যে ধর্মীয় সাহিত্য। হ্যাঁ, ধর্মীয় সাহিত্যের মধ্যে ধর্মীয় সাহিত্যের মধ্যে উল্লেখযোগ্য সাহিত্যগুলি হলো বৌদ্ধ, জৈন সাহিত্য, ব্রাহ্মণ্য ধর্মীয় সাহিত্য ইত্যাদি। তার সঙ্গে বিদেশি ঐতিহাসিকদের বর্ণনাও আমরা দেখতে পাই সাহিত্য হিসেবে। এইভাবে একটা ইন্ট্রোডাকশন করবে। এটা সাধারণ ছেলেমেয়েরা করবে। সাধারণ ছেলেমেয়েরা ইন দ্য সেন্স বলছি, সাধারণ মানে যারা সাধারণ বেস বা সাধারণ সোর্স থেকে মোটামুটি তথ্য কালেক্ট করেছে, তারা এইভাবে কিন্তু নামাবে আনসারটা, ভূমিকাটা। কিন্তু আমরা ভূমিকাটা অন্যভাবে নামাবো। আমরা ভূমিকাটা নামাবো এইভাবে, একটা কবিতার লাইন দিয়ে শুরু করি। এবং সেই কবিতার লাইনটা এইভাবে হচ্ছে যে, রণধারা বাহি জয়গান গাহি উন্মাদ কলরবে, ভেদি মরুপথ গিরি পর্বত যারা এসেছিল সবে, তারা মোর মাঝে সবাই বিরাজে, কেহ নহে দূর আমার শনিতে রয়েছে ধ্বনিতে তার বিচিত্র সুর। মাই ডিয়ার স্টুডেন্টস, এই চারটে কবিতার লাইন, এই যে চারটে লাইন আমি বললাম, এই চারটে লাইন যার রচনা তার নাম হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। এবং এই চারটে লাইন আমাদের যে প্রশ্ন, প্রাচীন ভারতের ইতিহাস রচনায় সাহিত্যিক উপাদানের গুরুত্ব, তার সঙ্গে কিন্তু রেলেভেন্ট, প্রাসঙ্গিক। কারণ রবীন্দ্রনাথ ঠাকুর এই কবিতাটাই, ভারতবর্ষ নামক এই কবিতাটাতে তিনি কিন্তু ভারতবর্ষের যে সমস্ত ভারতবর্ষে বিদেশি শক্তিরা এসেছিল বিভিন্ন সময়, এবং তারা ভারতীয় সংস্কৃতির ভেতর তারা যে বিলীন হয়ে গিয়েছিল, তার ধারণাটাই কিন্তু তুলে ধরেছেন। আর আমরা যখন এই সাহিত্যিক উপাদানের কথা বলতে যাব, রবীন্দ্রনাথের যখন কবিতার লাইন দিয়ে আমরা এই চারটে লাইন দেওয়ার লেখার পর ভূমিকা দিয়ে পরের লাইনটা লিখবো, প্রথম লাইনটা এই চারটে কবিতা লেখার পর, যে রবীন্দ্রনাথ ঠাকুরের এই চারটি পংক্তির ভেতরেই আসলে ভারতীয় সংস্কৃতির যে সমন্বয়ী ভাবনাটি রয়েছে, তার যথাযথ অনুরণন দেখতে পাওয়া যায় প্রাচীন ভারতীয় সাহিত্যিক উপাদানের মধ্যে। প্রথম দিন তোমাদের যখন আগের দিন ক্লাস করিয়েছিলাম, তখন বলেছিলাম অপশনালে খাতা দেখবেন কিন্তু কলেজ বা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকেরা। এবং তুমি যখন বা তোমরা যখন ইতিহাস অপশনালের, ইতিহাস যে কোনো অপশনালে যখন তোমরা পরীক্ষা দিতে যাচ্ছ, মনে রাখতে হবে ভাষা, পরিশীলিত ভাষার ব্যবহারটা খুব 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 জরুরি। তুমি WBCS এ সিভিল সার্ভেন্ট হতে চলেছো, একেবারে টপ লেভেলে ক্রিমি লেয়ারে তুমি চাকরি করতে যাচ্ছ, সেখানে তুমি কিন্তু তোমার মাতৃভাষাটাই তুমি কতখানি ম্যাচিওর, তুমি কতখানি পরিশীলিত, সেটা কিন্তু এক্সামিনার চেখে দেখবেনই। তাই বাংলা হোক বা ইংরেজি হোক, যে ভাষাতে তুমি পরীক্ষা দাও না কেন, ভাষা পরিশীলিত ম্যাচিওর ভাষার ব্যবহার তোমায় কিন্তু অন্যদের চাইতে অনেকখানি এগিয়ে রাখবে আনসার লেখার ক্ষেত্রে, নাম্বার তোলার ক্ষেত্রে। এবং এই চার লাইনটা লেখার পর আমরা পূর্ণচ্ছেদ দিয়ে দেবো, তারপরেই লিখবো আসলে লিটারেচার ইজ দ্য ক্রিটিসিজম অফ লাইফ অ্যান্ড মিরর অফ সোসাইটি। একটা ছোট্ট হাইফেন, এই বাক্যটির মধ্যেই নিহিত রয়েছে প্রাচীন ভারতের ইতিহাস ও সাহিত্যের যুগলবন্দি। আমাকে প্রশ্ন কি চাওয়া হয়েছে? প্রাচীন ভারতের ইতিহাস রচনায় সাহিত্যিক উপাদানের গুরুত্ব জানতে চাওয়া হয়েছে। আমি কি বলেছিলাম, আমরা যখন ভূমিকা লিখবো, ভূমিকার ভেতরেই আমরা পুরো উত্তর কিভাবে আমাদের এগোবে, আনসারটা কি হবে, তার আমরা একটা কি দিয়ে দেবো, আমরা কিন্তু এখানে তার একটা আভাস রাখবো। প্রাচীন ভারতের ইতিহাস রচনায় সাহিত্যিক উপাদানকে কি করেছি, ইতিহাস সাহিত্যের যুগলবন্দির মধ্যে প্রবেশ করে দিয়েছি। আর তারপরেই যেটা ইউজ করব সেটা কি, মাইন্ড ম্যাপ। মাই ডিয়ার স্টুডেন্টস, বাকিরা লিখুক না, বাকিরা গল্প লিখুক, পাতার পর পাতা নিয়ে তারা আনসার লিখুক, আমরা যাবোই না সেই পথে। আমরা আনসার লিখবো একেবারে যেটাকে বলে রেশনাল বেসের উপর দাঁড়িয়ে, যাতে আমাদের আনসার থেকে এক্সামিনারের চোখের আরাম হয়, চোখের জন্য কষ্ট না হয়। কারণ হাজারটা খাতার ভিড়ে তোমাদেরকে চেনাতে হবে যে তোমরা কিন্তু ওই সবার মতো একই পথে হাঁটোনি। আর তাই তারপরের লাইনটাতে কি করবো, আমরা করবো একটা মাইন্ড ম্যাপ ক্রিয়েট করে দেবো। মাইন্ড ম্যাপ, মাই ডিয়ার স্টুডেন্টস, কিসের মাইন্ড ম্যাপ?
প্রাচীন ভারতের ইতিহাস রচনায় সাহিত্যিক উপাদানের গুরুত্ব। আমরা ছোট্ট একটা মাইন্ড ম্যাপ করে দেবো, প্রাচীন ভারতের ইতিহাস রচনায় সাহিত্যিক উপাদানের গুরুত্ব বা সাহিত্যিক উপাদান। এবং এই সাহিত্যিক উপাদানে কতগুলো প্রকার ছিল আমরা একেবারে অ্যারো দিয়ে দুটো ভাগ করে দেবো, দেশীয় সাহিত্য, বৈদেশিক সাহিত্য। দেশীয় সাহিত্যের মধ্যে কি কি ছিল? প্রশস্তি সাহিত্য, ধর্ম নিরপেক্ষ সাহিত্য, ধর্মীয় সাহিত্য। আর বৈদেশিক সাহিত্যের মধ্যে কি কি ছিল? গ্রিক ও রোমান পর্যটকদের বর্ণনা, চৈনিক এবং তিব্বতী পর্যটকদের বর্ণনা এবং আরবি পার্সিক সাহিত্য। ব্যাস। ধর্মীয় সাহিত্য তার আবার কতগুলো সাব ক্যাটাগরি আছে। ধর্মীয় সাহিত্যের মধ্যে শুধু ব্রাহ্মণ্য, বৌদ্ধ, জৈন সাহিত্য ছিল না, তার মধ্যে তামিল মহাকাব্য তো ছিল। হ্যাঁ, শিলাপ্পিদিকারাম বা মণিমেঘলাই। কি তোমরা পড়ো তো নাকি? WBCS কম্পালসারি পড়ো, ইতিহাস কম্পালসারি পড়ো, তোমরা সেখানে পড়ো না? সঙ্গম যুগের কথা ভুলে গেলে? 3টে সঙ্গম হয়েছিল, তাই না? 3টে সঙ্গম হয়েছিল তো নাকি? কাপাতাপুরমে 3টে সঙ্গম হয়েছিল তো। পাণ্ড্য রাজাদের রাজধানী ছিল আমাদের মাদুরাই। তৃতীয় সঙ্গমটা হয়েছিল মাদুরাইতে, দ্বিতীয়টা হয়েছিল কাপাতাপুরমে। আর এই সঙ্গম যুগে যে সাহিত্যটা রচিত হয়েছিল সেটা বলে সঙ্গম সাহিত্য। সঙ্গম শব্দের অর্থ কি? কবিদের সম্মেলন। আর এই সঙ্গম যুগেই কিন্তু দুখানা বিরাট বড় তামিল মহাকাব্য রচিত হয়েছে, যার মধ্যে একটা নাম ছিল শিলাপ্পিদিকারাম, একটা ছিল মণিমেঘলাই। আমরা যখন ভারতের ইতিহাসে সাহিত্যিক উপাদানের কথা বলছি, তখন আমরা দক্ষিণ ভারতকে অপাংক্তেয় রাখবো কেন? মাই ডিয়ার স্টুডেন্টস, এক্সামিনার তো বলতে পারে যে তুমি তো ঠিক আছে বৌদ্ধ জৈন সাহিত্য লিখেছো, ব্রাহ্মণ্য সাহিত্য ঠিক আছে, কিন্তু প্রাচীন ভারতে তো দক্ষিণ ভারত তো ভারতের অংশ ছিল। আচ্ছা, দক্ষিণ ভারতে কি কোনো সাহিত্য রচনা হয়নি? তা সেই যদি সাহিত্য রচনা হয়ে থাকে, তার উল্লেখ কোথায় তোমার লেখায়? তাহলে আমরা যে মাইন্ড ম্যাপটা দিয়ে দেবো না, এই মাইন্ড ম্যাপটা হয়ে যাবে আমাদের পুরো আনসারটার ইউএসপি। এক্সামিনারকে আমরা এখানে একটা জায়গা দিয়ে দিলাম যে দেখে নিন আমার উত্তর এই মাইন্ড ম্যাপের মধ্যেই আছে। আমার যে প্রশ্ন যাওয়া হয়েছে প্রাচীন ভারতের ইতিহাস রচনায় সাহিত্যিক উপাদানের গুরুত্ব, দেখুন যত রকমের সাহিত্য হতে পারে যেগুলো প্রাচীন ভারতের ইতিহাসকে সমৃদ্ধ করেছে, প্রত্যেকটা সাহিত্যের ক্যাটাগরি আমি মাইন্ড ম্যাপের মধ্যে দিয়ে দিয়েছি। এর বাইরে আমার কোনো আনসার হবে না। এক্সামিনার কোনো প্রশ্ন তিনি করতে পারবেন না আমাদের লেখার উপরে। আর এবার আমাদের দায়িত্ব কিছুই না, এবার দায়িত্ব খুব হালকা হয়ে গেল। মাইন্ড ম্যাপ এঁকে দিয়েছি। মাইন্ড ম্যাপ এঁকে দেওয়া মানে মাইন্ড ম্যাপের কেন জরুরি থাকে? আমরা যখন কোনো একটা ধরো বড় একটা জায়গায় গেলাম, কোনো একটা ভিক্টোরিয়া মেমোরিয়ালের কথাই বলছি, বা যদি আমরা কোনো একটা হিস্টোরিক্যাল মেমোরিয়াল হাউসে গেলাম, দেখবে আমাদের সামনে মাইন্ড ম্যাপ দেওয়া থাকে। কেন দেওয়া থাকে? কারণ এই মাইন্ড ম্যাপটা দেখে আমরা মোটামুটি বুঝে নিতে পারি, আছে এই মাইন্ড ম্যাপ এই জিনিসগুলো দেওয়া আছে, এই জিনিসগুলো আমাকে দেখতে হবে। আর যদি সেটা না দেওয়া থাকে, আমরা তো গোলক ধাঁধার মতো ঘুরবো। অতএব এক্সামিনেও যাতে তোমার খাতার মধ্যে গোলক ধাঁধার মধ্যে না ঘোরেন, তার জন্য আমরা কিন্তু প্রথমেই, হ্যাঁ একদম, আজকে ক্লাসের নোটস আর পিডিএফ আমি দুটোই দেবো। আজকে ক্লাসের নোটস আমি তোমাদের সাথে এখন শেয়ারও করবো একটু পরে। একটু পড়িয়ে নি, ঠিক আছে রাহুল? যাতে এক্সামিনার গোলক ধাঁধার মধ্যে না পড়ে যান। ভাই তুমি কি আনসার লিখো, খুঁজে পেতে হবে তো। এক্সামিনারকে খোঁজার কষ্টটা আমরা দেবো না। এক্সামিনার যাতে খাতা দেখে বুঝতে পারে ও অসাধারণ, তো এই তো মাইন্ড ম্যাপের মধ্যে পুরো আনসার করে দিয়েছো। এবার আমাদের কাজ কিছুই থাকবে না। এবার কাজ হচ্ছে মাইন্ড ম্যাপে আমরা যা ওখানে পয়েন্টগুলো উল্লেখ করেছি, সেই পয়েন্টগুলোকে একটা করে বুলেট মার্ক দিয়ে সেই পয়েন্টগুলোকে 2-3 লাইন করে ইভালুয়েট করে দেওয়া, কাজ শেষ। এবং সেটা তুমি ব্ল্যাক পেন দিয়ে তুমি ইভালুয়েট করে দিলে। ব্রাহ্মণ্য সাহিত্য, বৌদ্ধ সাহিত্য, জৈন সাহিত্য, দক্ষিণ ভারতীয় সাহিত্য, ওদিকে বৈদেশিক পর্যটক যারা এসেছেন সবার নাম লেখার দরকার নেই। আমরা তো একদম ক্লাসিফাইডও করে দিয়েছি যে বৈদেশিক সাহিত্যের মধ্যে আমরা বলে দিয়েছি বৈদেশিক সাহিত্য বলে আমরা কিন্তু একটা পয়েন্ট করিনি। আমরা বৈদেশিক সাহিত্য করেছি, তার তলে সাব ক্যাটাগরি করে দিয়েছি যে ভাই প্রাচীন ভারতের ইতিহাস রচনার জন্য কোন কোন দেশের পর্যটকরা ভারতে এসেছেন এবং কারা কারা বই লিখেছেন। আমরা গ্রিকদের কথা বলেছি, আমরা রোমানদের কথা বলেছি, আমরা চৈনিকদের কথা বলেছি, আমরা তিব্বতীদের কথা বলেছি। তিব্বতী ঐতিহাসিক তারানাথ, তার লেখা বিখ্যাত বই ভারতে বৌদ্ধ ধর্মের ইতিহাস, বিখ্যাত বই। আমরা যখন মৌর্য সাম্রাজ্যের ইতিহাস পড়ি, বিন্দুসারের ইতিহাস জানা যায় এই তারানাথের লেখা বই থেকেই। আমরা তাকে অস্বীকার করি কিভাবে? তাই আমরা তিব্বতী ঐতিহাসিকের নামও বলেছি এবং আমরা আরবি পর্যটকের নামও বলেছি। আল বিরুনি,
তিনি ভারতবর্ষে আসলেন এবং তিনি ভারতবর্ষে এসে প্রথম একজন, বলতে পারো একজন ইসলামিক স্কলার, যিনি প্রথমবার সংস্কৃত ভাষা শিখলেন। এবং ভারতবর্ষে সেই সময় যে বিভিন্ন হিন্দুদের যে উৎসবগুলো হতো, সেই উৎসবে তিনি অসাধারণ বর্ণনা দিয়েছেন তার ত্যাগে কি হিন্দে। তিনি বলছেন, হ্যাঁ ইংরেজি ভার্সনও দেব, এবং আলবিরুনি তিনি বলছেন যে ভারতীয়রা নাকি অ্যাস্ট্রোলজি হোক, জ্ঞান হোক, বিজ্ঞানের প্রত্যেকটা শাখায় ভারতীয়রা নাকি অসাধারণ। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা এগুলো উল্লেখ করব, এগুলো আমাদের উল্লেখ করতে হবে। এবার এইগুলো আমরা পয়েন্ট বাই পয়েন্ট উল্লেখ করে দেবো, যেগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট আমরা সেগুলোকে ব্ল্যাক পেন দিয়ে হাইলাইট করব, কারণ আমাদের অধিকার আছে ভাই, আমরা এত ভালো লিখছি, আমরা যখন এই ইম্পর্টেন্ট পয়েন্টগুলো দেবো, আমরা সেই ইম্পর্টেন্ট পয়েন্টগুলো আমরা ব্ল্যাক পেন দিয়ে, ব্ল্যাক ইঙ্ক দিয়ে আমরা বোল্ড করে দেবো। কি বললাম বুঝতে পেরেছো তো? আমরা যখন ধর্ম নিরপেক্ষ সাহিত্যের কথা লিখব, সেই ধর্ম নিরপেক্ষ সাহিত্যের ভেতর আমরা তামিলের সাহিত্যের কথা বলবো না? দক্ষিণ ভারতে তামিল সঙ্গম যুগে দু ধরনের সাহিত্য লেখা হয়েছিল, যেগুলোকে ধর্ম নিরপেক্ষ সাহিত্য ক্যাটেগরির মধ্যে রাখা হয়। একটা ছিল আহাম, আহাম মানে কি জানো? রোমান্টিক কাব্য। আর ছিল পুরম, মানে কি জানো? সামরিক কাব্য। আহাম মানে যুদ্ধে যাওয়ার আগে সৈনিকরা যখন তাদের প্রেয়সীর সঙ্গে তাদের যে প্রণয়ের সম্পর্ক, তার উপর যে কাব্য, সেটা আহাম সঙ্গম সাহিত্য বলা হয়। আর পুরম, যুদ্ধে চলে গেছেন তারা, যুদ্ধে গিয়ে যুদ্ধক্ষেত্রে সেই সৈনিক মারা গিয়েছেন, মারা যাওয়ার পর সেই সৈনিক যে কত বড় বীর ছিলেন, যুদ্ধক্ষেত্রে তিনি যে বীরত্ব দেখিয়েছেন, তার উপরে যে কাব্যগুলো, তার বীরত্ব গাথা যেটা, সেটা বলে পুরম। আমরা উল্লেখ করবো না? আহাম পুরাণের কথা উল্লেখ করবো আমরা? শুধু করবো না, আমরা এগুলো ব্ল্যাক পেন দিয়ে হাইলাইট করে দেবো যে দেখুন স্যার বা দেখুন ম্যাডাম, বাকিরা এই আহাম পুরাণের পাশ দিয়ে যাবেই না। জীবন মুখোপাধ্যায়ের বই পড়বে, অথবা পাতি বস্তা বসা নোট পড়ে, সেখানে স্যার আহাম পুরাণের কথা দেওয়া থাকবে না, সেখানে আমার মহাভারতের কথা দেওয়া থাকতে পারে। আমরা বৈদেশিক ঐতিহাসিকদের কথা বলবো, আমরা সেখানে কিন্তু প্রথমেই কিন্তু আমরা মেগাস্টিনিসের কথা বলবো না। কেন বলবো না বলতো? মেগাস্টিনিস কি প্রথম ভারতে এসেছিলেন? ভুল। প্রথম ভারতে এসেছিলেন আলেকজান্ডারের সঙ্গে 3 জন গ্রিক রাইটার, যাদের মধ্যে একজনের নাম ছিল অ্যারিস্টোবুলাস, একজনের নাম ছিল ওনেসিক্রিটাস, এবং আরেকজনের নাম ছিল দ্য নিয়ারকাস। এই ওনেসিক্রিটাস, নিয়ারকাস বা অ্যারিস্টোবুলাস, এই 3 জন বিদেশি গ্রিক রাইটার যারা আলেকজান্ডারের সঙ্গে ভারতে এসেছিলেন, এবং তারা তাদের রচনা করেছিলেন ভারত সম্পর্কে গ্রিক ভাষায়, এবং তাদের রচনার উপর ভিত্তি করে মেগাস্টিনিস ইন্ডিকা রচনা করছে। তাহলে এই 3 জন হিস্টোরিয়ান নাম আমরা দেবো না? কি বলো, দেওয়া উচিত না? বৈদেশিক সাহিত্যিক উপাদান যখন আমরা পড়বো, মানে যখন লিখবো, হ্যাঁ কি না বলো? দেওয়া উচিত তো নাকি? এই যে এরা কেউ কিছু বলেই না। আরে ভাই, বাকিরা তো মেগাস্টিনিসের নাম লিখবেই, কিন্তু মেগাস্টিনিস তার ইন্ডিকা রচনা করেছিলেন এই 3 জনের লেখার উপর ভিত্তি করে। আমাকে তো চেনাতে হবে এক্সামিনারকে, যে আমি রবীন্দ্রনাথ থাপার পড়ে এসেছি, আমি উপিন্দর সিং পড়েছি। উপিন্দর সিং কে? ভারতের প্রাক্তন প্রাইম মিনিস্টার ডক্টর মনমোহন সিং এর মেয়ে, দিল্লি ইউনিভার্সিটি, তিনি প্রাচীন ভারতের ইতিহাসের অধ্যাপিকা। অসাধারণ তার একটা বই আছে, এই গাবদা বই। তোমরা বলছো না বইয়ের কথা বলছো না? কত বই নেবে তোমরা? উপিন্দর সিং এর বইটা হচ্ছে এক্সপ্লোরিং এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি, অসাধারণ বই। এত বড় সাইজে ওরিয়েন্ট ব্ল্যাক সোয়ান থেকে বেরিয়েছে। সেখানকার সোর্স আমরা ইউজ করেছি, ওনেসিক্রিটাস, নিয়ারকাস, অ্যারিস্টোবুলাস, 3 জন গ্রিক রাইটার। এদের লেখার উপর ভিত্তি করে আমরা রচনা করলেন আমাদের মেগাস্টিনিস ইন্ডিকা। এবং সবচেয়ে বড় কথা কি জানো? মেগাস্টিনিস ইন্ডিকার মূল কপি পাওয়া যায়নি। মেগাস্টিনিস ইন্ডিকার মূল কপিটা আমরা পাইনি, কিছু জায়গা পেয়েছি, ফ্র্যাগমেন্টেড কিছু পার্ট পেয়েছি। পরবর্তীকালে স্ট্র্যাবো, এরিয়ান, জাস্টিন, এরা ভারতবর্ষে এসেছেন, এবং এরা তখন মেগাস্টিনিস ইন্ডিকাকে দেখে তারা তাদের মতো করে সাহিত্য রচনা করেছেন। তার উপর ভিত্তি করে আমরা মেগাস্টিনিস ইন্ডিকা সম্পর্কে ধারণা করতে পারি। আমরা যখন বৈদেশিক সাহিত্যের কথা বলবো, আমরা পেরিপ্লাস অফ দি ইরিথ্রিয়ান সি কথা বলবো না? বলবো তো, কারণ পেরিপ্লাস অফ দি ইরিথ্রিয়ান সি এই বইটার রাইটার নাম আমরা জানি না। আমরা জানি না মানে ইতিহাসের নামই নেই, তাই আমরা জানি না। নাম থাকলে ডেফিনেটলি আমরা উল্লেখ করতাম। কিন্তু পেরিপ্লাস অফ দ্য ইরিথ্রিয়ান সি এই বইটা থেকে আমরা প্রাচীন ভারতবর্ষে অর্থনৈতিক এবং বাণিজ্যিক যোগাযোগের কথা জানতে পারি মাই ডিয়ার স্টুডেন্টস। উল্লেখ করবো আমরা এটা। এবং আমরা তারপর যেটা করব সেটা কি না, সেটা হচ্ছে এরপর যেটা করব বিদেশি পর্যটকদের কথা।
আমরা সেখানে সুলেমানের কথা বলবো, আরবি পর্যটক সুলেমান দেবপালের সময় ভারতবর্ষে এসেছেন। আমরা আল মাসুদের কথা বলবো, আল মাসুদ 943 খ্রিস্টাব্দে প্রতিহার রাজ মহিপালের রাজত্বকালে এক অসাধারণ বর্ণনা দিচ্ছেন। আমরা আল বিরুনির কথা বলবো, আমরা মিনহাজউদ্দিন সিরাজের কথা বলে গিয়ে থেমে যাব, স্টপ করে যাব। কেন? কারণ মিনহাজউদ্দিন সিরাজের পর থেকে কিন্তু ভারতবর্ষের টিপিক্যালি মধ্যযুগের ইতিহাস বা সুলতানি শাসন শুরু হয়ে যাচ্ছে। তাই মিনহাজউদ্দিনে গিয়ে আমরা থেমে গেলাম, এবং তাই এই হচ্ছে আমাদের মোটামুটি আলোচনা। এবং এই আলোচনাতে আমরা প্রত্যেকটা পয়েন্টের ভেতর প্রত্যেকটা যে পয়েন্ট আমরা মাইন্ড ম্যাপে রেখেছি, প্রত্যেকটা পয়েন্টকে আমরা একেবারে সঠিকভাবে প্রপারলি আমরা জাস্টিফাই করব উইথ দ্য প্রপার রেফারেন্স, উইথ দ্য প্রপার ডেটা, যাতে এক্সামিনার আঙুল তুলে না বলতে পারে যে ভাই তুমি মাইন্ড ম্যাপে এটার উল্লেখ করেছো, মাইন্ড ম্যাপে উল্লেখ করেছো, কিন্তু তার তো ইমপ্লিমেন্টেশন আমি তোমার লেখার মধ্যে দেখতে পাচ্ছি না। তাই দুটোর মধ্যে সমন্বয় রাখতে হবে। আমরা মাইন্ড ম্যাপে যা যা পয়েন্ট উল্লেখ করবো মাই ডিয়ার স্টুডেন্টস, আমাদের আনসার রাইটিং এ প্রত্যেকটা পয়েন্টকে আমরা কিন্তু ওখানে ইভ্যালুয়েট করবো। দ্যাটস দ্য এন্টায়ার ডিসকাশন কমপ্লিট। এবার আসবে মূল্যায়ন। মূল্যায়নে কি লিখবে? এক্সামিনার খাতা দেখায়। দেখো, আমি দীর্ঘদিন ধরেই পড়ানোর সুবাদে এবং একটি কলেজে পড়ানোর সুবাদে এই খাতা দেখার কনসেপ্টটা জানি। সেটা হচ্ছে যখন অনেক খাতা আসে, ধরে রাখো প্রায় 500, 600, 1000-এর মতো খাতা আসে, তখন লিটারালি কি হয়, ওই একই রকম আনসার দেখতে দেখতে না এক প্রকার একটা গড নাম্বার চলে আসে। এবারে অত খাতার ভিড়ে যখনই একটা অন্য খাতা আসে, বা হ্যান্ড রাইটিং ভালো হয়, বা তার লেখার ফরম্যাটটা একটু অন্য আলাদা, তখন কিন্তু অটোমেটিকলি মন বলে যে চলো ভাই এই খাতাটা দেখা যাক, পড়া যাক। এবং যখন একজন এক্সামিনার খাতা দেখেন যে কোনো একটা সাবজেক্টিভ আনসারের ক্ষেত্রে, তিনি দুটো জিনিস কিন্তু দেখেন। প্রথম যে ভূমিকা, তোমার যদি ভূমিকা অসাধারণ হয় না, ওই ভূমিকা যদি তোমার খুব সুন্দর করে একটা ভূমিকা শুরু করতে হয়, তাহলে কিন্তু তোমার লেখার অর্ধেক কি বলবো যে ওই আকর্ষণটা কিন্তু তোমার লেখার মধ্যে তৈরি হলো। এবং পুরো আনসার লেখার পর এক্সামিনার দেখতে চাইবেন যে তুমি মূল্যায়নটা কি করেছো। দেখি ভাই, তুমি তো এত বড় আনসার করেছো, মূল্যায়নটা কি করেছো। মূল্যায়নের চেষ্টা করবে ইতিহাসের ক্ষেত্রে মূল্যায়নের চেষ্টা করে একটা কমন জিনিস বলে দিচ্ছি, কোনো কন্ট্রোভার্সিতে তুমি যাবে না। যত বড় কন্ট্রোভার্সিয়াল প্রশ্ন হোক, তুমি কোনো কন্ট্রোভার্সি আনসার লিখে মূল্যায়ন শেষ করবে না। তুমি দাঁড়িয়ে থাকবে দাঁড়ি পাল্লার মতো। যদি কন্ট্রোভার্সি থাকে, আমি একটা কন্ট্রোভার্সিয়াল প্রশ্ন ধরো যদি আলোচনা করি, যে তোমাকে বলা হলো যে ধরো কি বলবো যে আর্যরা কোন দেশের লোক, একদল ঐতিহাসিক বলছেন ভারতের, একদল বলছেন না ভারতের নয়, এবং এই নিয়ে কন্ট্রোভার্সি এখনো চলছে, এটার কোনো কংক্রিট ডিসিশন আমরা এসে পৌঁছইনি। তাই মূল্যায়নে গিয়ে তুমি এমন একটা ভাব দেখাবে যে তুমি দুপক্ষেই সমর্থন করছো। তাই মূল্যায়নে তুমি কখনোই তোমার যে নোশন, তোমার যে বায়াসনেস, সেটা যেন প্রকাশিত না হয়। তাই মূল্যায়নটা হবে কি বলতো, বস্তুনিষ্ঠ, অর্থাৎ নিউট্রাল। তো ইতিহাসের সাহিত্যিক উপাদানের ক্ষেত্রে তুমি মূল্যায়নে তো আর ওই দায়টা তোমার নেই। ওখানে তুমি একদম সহজাতভাবে লিখবে যে হ্যাঁ, অতএব সামগ্রিক আলোচনার নিরিখে আমরা বলতে পারি যে প্রাচীন ভারতের ইতিহাস রচনায় সাহিত্যের এক অপরিসীম ভূমিকা রয়েছে। হয়তো কোথাও এই সাহিত্যিক বর্ণনার মধ্যে অতিরঞ্জন আছে, অকারণ স্থাবকতা আছে। স্থাবকতা মানে তোমরা জানো, পশ্চিমবঙ্গে বাস করো, স্থাবকতা ব্যাপারটা কি তোমরা ভালো মোটামুটি জানো। অকারণ স্থাবকতা আছে, কিন্তু সামাজিক রাজনৈতিক জীবন দর্শনে যে বাস্তব প্রতিফলন ঘটেছে তার ঐতিহাসিক গুরুত্ব অনস্বীকার্য। লাইন শেষ, গল্প শেষ। কপাতা হবে আনসারটা মেরে কেটে 1.5 পাতার মধ্যে কমপ্লিট হয়ে গেল। এবার তোমরা বলো, যদি এক্সামিনার হও, এবার হ্যাঁ তার আগে বলে রাখি, তোমাদের মধ্যে অনেকের প্রশ্ন, স্যার আমি যদি কবিতার লাইন দিয়ে শুরু করছি, এটা কি ঠিক স্যার যথাযথ হচ্ছে? তাহলে বলে রেখে এটা কথা তোমাদেরকে, বঙ্গভঙ্গ তখন হচ্ছে, বুঝলো তো, 1907 সাল বঙ্গভঙ্গ চলছে, স্বদেশী আন্দোলন চলছে, বুঝতে পেরেছো? যদুনাথ সরকারের নাম তোমরা বোধহয় অনেকেই শুনে থাকো বা অনেকেই জানো, একজন ফেমাস হিস্টোরিয়ান। যদুনাথ সরকার রবীন্দ্রনাথ ঠাকুরকে একটা চিঠি লিখে পাঠালেন। তখন তো হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম ছিল না। চিঠি লিখেছিলেন, সেই চিঠি এখনো আছে। তো চিঠি তিনি লিখলেন রবি ঠাকুরকে যে আমাদের বাংলায় আরো বেশি করে আমাদের বাংলার যুব সমাজকে, ছাত্র যুব সমাজকে ইতিহাস পড়াতে হবে। ইতিহাস বোধ তৈরি হলে তাদের মধ্যে স্বদেশ সচেতনতার আরো বেশি করে কিন্তু প্রসার ঘটবে।
রবি ঠাকুর যদুনাথ সরকারের এই চিঠিটারই কিন্তু উত্তর দিচ্ছেন তার বিখ্যাত প্রভাতী পত্রিকায়। রবি ঠাকুর লিখছেন যে আমি আপনার সঙ্গে সহমত, ইতিহাস তো পড়াতেই হবে, তার সঙ্গে তাদেরকে সাহিত্য পড়াতে হবে, কারণ ইতিহাস আর সাহিত্য এই দুজনের সম্পর্ক হচ্ছে কি বলতো, চিরকালীন, অনন্ত, অসীম। তাই একজন ছাত্র যুবর ভেতর তুমি যদি ইতিহাসের মধ্যে দিয়ে তার স্বদেশ সচেতনতার পাঠ তৈরি করতে চাও, সাহিত্য কি করবে? সাহিত্য তার মধ্যে সেই সামাজিক দর্শনের জায়গাটা দেবে। দিস ইজ ওয়াই হিস্ট্রি আর লিটারেচার এই দুটোর মধ্যেকার সম্পর্ক ভীষণ রকম মানে কি বলবো যে ইন্টিমেট, এবং এই দুটোই হচ্ছে কিন্তু একে অন্যের পরিপূরক। তাই তুমি যখন একটা নোটস লিখতে যাচ্ছ, একটা কন্টেন্ট মানে আনসার করতে যাচ্ছ, মনে রাখতে হবে ওই প্রশ্নের রেসপেক্টে তুমি যে কবিতা বা তুমি যে সাহিত্যের কোটেশনটা ইউজ করছো সেটা যেন ওই প্রশ্নের রেসপেক্টে রেলিভেন্ট হয়, মানে প্রাসঙ্গিক হয়, বাকিটুকু আর তোমার দেখার দরকার নেই। সো দ্যাটস দ্য এন্টায়ার ডিসকাশন অফ দ্য ফার্স্ট কোয়েশ্চেন, ইতিহাসের উপাদান হিসেবে সাহিত্যিক উপাদানের গুরুত্ব। নাও আই এম গোয়িং টু হ্যাভ সাম কোয়েশ্চেন ফ্রম ইউর এন্ড। তোমাদের তরফ থেকে যদি কোনো প্রশ্ন থাকে তোমরা নির্দ্বিধায় স্পন্টেনিয়াসলি আমি প্রশ্নবিদ্ধ করতে পারো। হ্যালো স্যার, বলো। আমার কোশ্চেন। সৌরভ, স্যার আমার পুরো সেশনটা খুব সুন্দর লাগলো, আপনি ভীষণ ভালোভাবে ব্যাখ্যা পুরো করলেন। সেশন থ্যাংক আমার ইউ শেষ ভেরি হয়নি কিন্তু সৌরভ, এটা ফার্স্ট হলো, এবারে এটা আর কে বলো বলো বলো, ঠিক আছে। ফার্স্টের বেসিসে একটা খুব সুন্দর ব্রিফ আইডিয়া দিলেন অ্যাবাউট রাইটিং। স্যার আমি এই মানে আপনি যেটা বললেন সেটার কনটেক্সটে কোনো কোশ্চেন নেই অ্যাজ সাচ, কিন্তু আমি আপনাকে এই প্রথম চ্যাপ্টারের বেসিসে একটা জিনিস জানতে চাইছি। এইখানে যে কোশ্চেন্সগুলোকে একটু গো থ্রু করলাম পিওআইকিউর, সেখানে 2 বছরে দেখতে পেলাম স্যার ওই হিস্টিওগ্রাফির টার্মে কোশ্চেনগুলো এসছে। একটা দেখলাম উপেন্দ্র সিং এর যে আপনি নাম নিলেন, সেখান থেকে একটা কোশ্চেন ফ্রেম হয়েছিল 2014-তে, এবং 2016-তে একটা ভিএ স্মিথের কমেন্ট থেকে এসছে। কিন্তু আপনি কথাগুলো বললেন ওই এপিগ্রাফি এবং নিউমিজম্যাটিক্স এর রিগার্ডিং এই কোশ্চেনগুলো ঘোরাফেরা করছে। প্রশ্ন বলো একটু শুনি। হ্যাঁ, আমি 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 এটাই বলতে চাইছি স্যার, যে হিস্টোগ্রাফি গুলোর উপরে কি আলাদাভাবে এমফাসিস করতে হবে আমাদের? হিস্টোরিওগ্রাফি বলতে কি বোঝায় সৌরভ? নরমাল হিস্টোরিক্যাল মেথড ভাই, পরিষ্কার কথা। কি বলা বুঝতে পেরেছো? তোমাকে যদি বলা হয় ইন্ডিয়ান হিস্ট্রি হিস্টোরিওগ্রাফি নিয়ে বলো, মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি হিস্টোরিওগ্রাফি, তো আমরা হিস্টোরিওগ্রাফি বলতে গেলে প্রাচীন ভারতের সাহিত্যগুলোকে হয়তো বলা হচ্ছে। কথা বুঝতে পেরেছো কি পারোনি? আমার স্যার বুঝলাম, কিন্তু মানে বলতে চাইছি যে কোন একটা পার্টিকুলার স্টেটমেন্ট যখন তুলে দিচ্ছে, এবার ওই স্টেটমেন্টটা যদি স্টেটমেন্টটা বলো, ভিনসেন্টের স্টেটমেন্টটা তুমি বলো, বলো একটু পড়ো। হ্যাঁ, ওখানে ছিল হচ্ছে ইনস্ক্রিপশনস হ্যাভ বিন গিভেন দ্য ফার্স্ট প্লেস ইন দ্য লিস্ট অফ সোর্সেস অফ এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি বিকজ দে আর অন দি হোল মোস্ট ইম্পর্টেন্ট and trustworthy source of knowledge. Yes. Evaluate the importance of inscriptions as the most trustworthy source of ancient history. তার মানে ভিনসেন্ট স্মিথের এই বক্তব্যটা কি নিয়ে সৌরভ? ইনস্ক্রিপশন নিয়ে তো। এক্স্যাক্টলি। তারপরে তোমার কাছে কি জানতে চাইছে? ইনস্ক্রিপশনের ইম্পর্টেন্সটা কি, এটা নিয়ে বলতে পারি ইনস্ক্রিপশন ইম্পর্টেন্সটা নিয়ে। এখন তো আর্কিওলজি যায়নি ভাই, ঠিক আছে? ক্লিয়ার? ইজ ইট আন্ডারস্টুড অর নট সৌরভ? ঠিক আছে, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন বলো, নেক্সট কোয়েশ্চেন বলো। আর যদি কারো কোনো প্রশ্ন থাকে বলো। এই অবধি যারা আমার সঙ্গে রয়েছে কোনো প্রশ্ন নেই তো? স্যার বলছি যে হিস্ট্রি, স্যার হিস্ট্রি অপশনাল আমি এবারে প্রথম ইয়ে করে রেখেছি, তো ব্যাপারটা আশা করি আপনার সাথে হিস্ট্রির অপশনালের মানে প্রস্তুতির আর জার্নিটা আমাদের ভালোই হবে আর কি। খুব প্লিজড আপনার ক্লাসে। থ্যাংক ইউ সৌরভ। আচ্ছা, তাহলে আমি ধরে নিচ্ছি আর কোনো প্রশ্ন নেই। আবার স্যার আমি একটা কথা বলছি। দেবব্রত, হ্যাঁ বলো। যে আমরা এই প্রশ্নের যে মানগুলো থাকে 10 আর 20 আর 40 সম্ভবত, এই যে প্রত্যেকটা প্রশ্ন আমরা রেডিটা কিভাবে করব, কত মার্কসের এটাকে আমরা ব্রেকআউট করতে পারবো পরে? আমি বলে দেবো। দেখো সৌরভ, এই দেবব্রত, আমি একটা কথা বলি এখানে। যদি তোমাকে ধরো ছোট প্রশ্ন দিলাম, দেখো সেই প্রশ্নটা বাই চান্স যদি 40 নম্বরে দিয়ে দিল, বলা তো যায় না। আমি ধরো বলতে পারি না এটা 10 নম্বরেই আসবে, ঠিক? আচ্ছা, আমি রাহুলের কাছে যাবো। আগে দেবব্রত যে প্রশ্ন করে সবার প্রশ্ন এটা তো। দেবব্রত, আমি তো মানে সবাইকে বলছি এটা, আমি তো আর বলতে পারবো না যেটা 10 নম্বর মানে 10 নম্বরেই আসবে। ভালো করে বোঝো জিনিসটা, এটা তো 20 নম্বর আসতে পারে, এটা 40 নম্বর আসতে পারে। তাহলে আমি একটা প্রস্তাব দিই তোমাদেরকে, আমি যদি প্রশ্নটা তোমাদেরকে একদম 40 নম্বরের আকারে দিয়ে দিই, এরপর তোমাদের সামনের সপ্তাহ থেকে যখন মক টেস্টটা শুরু হবে, তোমাদেরকে চ্যালেঞ্জ থাকবে ওই 40 নম্বরের প্রশ্ন আমি তোমাদেরকে 10 মার্কসে দিয়ে দেবো। এবার বড় প্রশ্নকে ছোট করতে তোমরা পারবেন নাকি? হ্যাঁ কি না? পারবে তো নাকি? একটা বড় প্রশ্ন, বড় উত্তর, সেটাকে ছোট করে তোমরা লিখতে পারবে তো নাকি? হ্যাঁ কি না? কেউ উত্তর দেয় না। দেবব্রত
হ্যাঁ পারবো, তবে সেটা আপনাকে দেখালে স্যার, আপনি বুঝতে পারবেন যে সেটা কতটা ওটার জন্যই তো মক টেস্টটা নিব রে ভাই, কি বললাম বুঝতে স্যার পেরেছো? কিন্তু এক সেকেন্ড দাও মুকাদ্দেস, কিন্তু দেবব্রত যদি 10 নম্বরের একটা প্রশ্নের উত্তর লেখা, সেটা যদি 40 নম্বর আছে, তুমি সেটাকে বাড়াবে কিভাবে? তখন গল্প লিখতেই হবে, হ্যাঁ কি না? হ্যাঁ 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 স্যার। গল্প লেখা মানে তো তোমার নাম্বার কমে যাবে, ঠিক? তাই তোমাদেরকে যে কটা প্রশ্ন আমি দেবো, যতগুলো টপিক পড়াবো, প্রত্যেকটাই 40 মার্কসের বেসিসে করাবো, এবং এবং সেখান থেকে সেটাকে ছোট করার পদ্ধতিটার জন্যই তো মক টেস্টটা নেওয়া, ঠিক? ক্লিয়ার ভাই? হ্যাঁ স্যার ঠিক আছে। বেশ, বলো পরের প্রশ্ন বলো। স্যার বলবো? হ্যাঁ রাহুল বলো। বলছিলাম যে স্যার ওই একটা জিনিস জানার ছিল স্যার, আমি তো বাংলা মিডিয়াম থেকে পড়েছি। হ্যাঁ কোনো অসুবিধা, আমি বাংলা মিডিয়াম। ইংলিশ অনার্স নিয়ে পড়েছিলাম। তো ব্যাপারটা হচ্ছে, যখন বইপত্র পড়েছি তখন তো হিস্ট্রি যেগুলো পড়ি আমরা, যে সাধারণত এই আপনার পুনাম দালাল হোক, আজিবাইর হোক, ইংরাজিতেই পড়েছি সব বিওগ্রাফি। ব্যাপারটা এবার মানে যেহেতু প্রথমবার বা এরকম কোনোদিন এরকম নিইনি বা পড়িও নি কারো কাছে, এবার অ্যান্সারটা কোনটায় মানে লিখবো, সেটাই ইংলিশে লেখাটা কি বেটার হবে? মানে আমি এটা বুঝতে পারছি না, নাকি বাংলায় লিখবো? কারণ বাংলাতে স্যার যেমন একটা ওয়ার্ড একটু আগে বললেন, মানে বাংলায় কিছু কিছু ওয়ার্ড স্যার সেগুলো আসে না আমার অটোমেটিকলি, সুন্দর ভাষাগুলো। এবার ইংলিশের ক্ষেত্রে আবার ব্যাপারটা যে আমি লিখতে পারবো কিনা গল্পের মতো করে, এইখানে মানে একটা দোনো মনে আছি কি করে রাহুল স্যার ভাই, এটাকে। একটা কথা বলি, তুমি যে ভাষাটায় কথা বলো বা আমি যে ভাষাটায় কথা বলি, এটা পৃথিবীতে 2900-2900টার মতো পৃথিবীতে ভাষা আছে, বুঝতে পেরেছো? এবং তার মধ্যে সবচেয়ে বেশি ভাষায় কথা বলার মধ্যে 7ম স্থানে আছে এই ভাষাটা, তুমি আর আমি যে ভাষায় কথা বলছি এখন, ঠিক? হ্যাঁ স্যার, আর হ্যাঁ। পৃথিবীর ভেতর সবচেয়ে সুন্দর ভাষা যদি বলা হয়, সুন্দরতম ভাষা, তার মধ্যে এটা কিন্তু একেবারে প্রথম পজিশনে আছে। এটা কিন্তু আমার কথা নয় ভাই, এটা কিন্তু না ইউনিসেফ। স্যার, আমি ওটা বলছি না, সেটা স্যার অবশ্যই তাহলে আমার রাহুল, দক্ষতা স্যার তুমি কম। যে ভাষায় কথা বলো, সেই ভাষাতে তুমি এত ভালো গুছিয়ে লিখতে পারবে, সেটা তুমি বিদেশি ভাষাতে কখনোই লিখতে পারবে না। এটা রিয়েলিটি ভাই, ঠিক ভাই? আচ্ছা, কি বললাম বুঝতে আচ্ছা, পেরেছো? আর এই যে তুমি আচ্ছা। বললে স্যার শব্দগুলো আসে না, চাপ নিচ্ছ হুম। কেন? সামনের সপ্তাহ থেকে যখন মক টেস্ট আমি নেব, তোমাকে আমি কিন্তু জোর করে, ওই যেমন ভাই ইনজেকশন পুশ করে না, আমি তোমাকে পুশ করাবো, এই রাহুল ভাই মুখস্থ, কারণ তোমার নাম রাহুল, আমার নাম রাহুল, বুঝতে পেরেছো কি ভাই? হুম, হুম, হুম। তো তোমাকে আমি এটা পুশ করাবো, জোর করে আনসার কিন্তু লেখাবো। তুমি যখন সেগুলো পড়বে না, এবার দেখো ভাষার বিকাশ তক্ষুনি হয় যখন তুমি সেই ভাষাটাকে নিয়ে চর্চা করো। তো তুমি চর্চা করবে, তখন তুমি অটোমেটিক দেবে এটা নিয়ে তোমার এই এই শব্দগুলো তোমার মধ্যে চলে আসবে, ঠিক ভাই? স্যার, হ্যাঁ স্যার, ইংলিশ বইও যদি পড়ি, সেই ক্ষেত্রে কি স্যার আমি পড়তে ইংলিশ বইগুলো পড়তে ভালো মানে একদম পড়তে অসুবিধা পারো। হয়, সেক্ষেত্রে কি বাংলায় লিখতে পারবো অ্যান্সার তখন? অবশ্যই লিখতে পারবে, নাকি অবশ্যই। বাংলা বই জীবন মুখোপাধ্যায় পড়তে না হয় না, সেই যেতে একদম পারবো? পারবে না, জীবন মুখোপাধ্যায় বই দিয়ে যাবেই না, ঠিক আছে? আচ্ছা, ইংলিশ বই পড়েও বাংলায় লিখতে পারবো অ্যান্সার আরামসে? 100 বার। এ ভাই একটা কথা বলো, তুমি যদি নিজের ভাষাটা ভালো করে জানো, অন্য আমার রবি ঠাকুর বলেছিলেন যে অন্য বিদেশি ভাষা শিখতে গেলে তোমাকে নিজের মাতৃভাষার উপর অগাধ নলেজ থাকা দরকার। দেখো কোনো অসুবিধা নেই, ইংরেজি বইও পড়ো, তার সঙ্গে বাংলা না, বাংলা। আমি স্যার ভেবেছিলাম যে ইংরেজিতে লিখলে হয়তো লিখতে কম হয় অ্যান্সারটা। না না, একই ব্যাপার, বাংলা আমি তো প্রথম দিনই বলেছি। আমার উত্তর, আমি তোমাদেরকে এটাই লেখাটা শেখাবো প্রত্যেকটা দিন, যে মক টেস্ট গুলো প্রত্যেকটা সপ্তাহে মক টেস্ট গুলো, সেখানে তোমাদেরকে এই ঘাটতিগুলো আমি শেখাবো। আর আফটার 6 মান্থস পর যখন তোমরা বেরিয়ে যাবে, তখন দেখবে যে তোমার রাইটিং স্কিল, তোমার মেমোরাইজেশন, তোমার ইউজিং অফ ল্যাঙ্গুয়েজ ঠিক কোন পজিশনে যাচ্ছে। 6 মাস পরে দেখো, 1 মাস পরেই বুঝতে পারবে, ঠিক আছে? বেশ, আর কি কারো কোনো ঠিক প্রশ্ন আছে আছে? স্যার, স্যার আর একটা কথা ছিল। স্যার স্যার বলছি, আচ্ছা, বলে ফেলো বলে ফেলো। স্যার হুম। স্যার বলছি, আপনি একটা কথা বললেন যে আহ, একটা কোশ্চেনকে আমি 40 মার্কের হিসেবেই দেব এবং সেই হিসেবেই আমরা ছোট করে বেছে নেবো। কিন্তু আমরা একটু যদি ভালো করে দেখি, আপনি তো খুব নিশ্চয়ই ভালো জানেন এটা, আমি জাস্ট এমনি বলছি যে কিছু কিছু কোশ্চেন ট্রেডমার্ক, ওটা আসলে 10ই আসে, তার বাইরে দেয় না। তো আমরা যখন মানে পাচ্ছি একটা নোট আপনার কাছ থেকে, তাহলে সেই সুযোগটা তো আমরা হারাবো না। আপনি যদি সেটা 10এই একটা দিয়ে দেন, তাহলে সেটাও তো বেশ আমি তোমাকে বলে ভালো দিচ্ছি হয়। ভাই মুকাদ্দেস, আমি যখন তোমাকে পরীক্ষা নেব, ঠিক আছে, মক টেস্ট সামনের সপ্তাহ থেকে, সেখানে আমি তোমাকে প্রশ্নের মান বলে দেবো, মানে প্রশ্নটা বলে দেবো, রাইট? যে এই প্রশ্নটার উপর পরীক্ষা নেব, ভালো করে শোনো কথা আমার। আমি কিন্তু কত নম্বরে নেব সেটা কিন্তু বলবো না। যেদিন পরীক্ষাটা হবে, আই মিন শনিবার, ধরো সামনের সপ্তাহে শনিবার তোমাদের পরীক্ষার ডেট থাকবে মক টেস্টের, শনি আর রবি দুদিন। আমি বলে দেবো তোমাদেরকে যে প্রাচীন ভারতের ইতিহাস রচনায় সাহিত্যিক উপাদানের গুরুত্ব লেখো। আমি দিয়ে দিলাম প্রশ্নের মান হচ্ছে 20 নম্বর,
বা প্রশ্নের মান 10 নম্বর, রাইট? এবার অ্যাজ পার দি স্ট্যান্ডার্ড অফ দি কোয়েশ্চেন তুমি আনসারটা কিভাবে তৈরি করছো সেটাকে ইভ্যালুয়েট করার জন্য আমি আছি। আমার কথাটা ভালো করে বুঝো। তুমি আনসারটা লিখে ফেললে, লেখার পর তুমি যখন পোস্ট করলে, এবার আমি যখন তোমাদের প্রত্যেকের উত্তর তো চেক করে প্রত্যেকের জায়গাগুলো প্রত্যেককে বলে দেবো যে তোমার কোথায় ভুলটা হচ্ছে। যে ভাই তুমি 10 নম্বরের প্রশ্নের জায়গায় 10 নম্বরের আনসার লিখতে গিয়ে তুমি কিন্তু 40 নম্বর আনসার লিখেছো, এটা কিন্তু করা চলবে না, পরের বার থেকে কিন্তু এটা তোমাকে রেস্ট্রিক্ট করতে হবে, ঠিক? তো এটা তুমি ভাবছো ভয় পাবে না একদম। এটা দু তিনটে মক টেস্ট দাও, তুমি নিজেই বুঝে যাবে ঠিক কতটুকু লেখা দরকার। তবে হ্যাঁ, কোন কোন পয়েন্টগুলো তোমরা লিখবে, কোন কোন পয়েন্টগুলো 10 হোক, 20 হোক, 40 হোক বাদ দেবে না, সেটা আমি তোমাকে প্রত্যেকটা নোটসের ক্ষেত্রে বলে দেবো। ইজ ইট আন্ডারস্টুড? ইয়েস স্যার, ইয়েস। চাপ নিচ্ছে কেন? না হু না, বলো আর কোনো প্রশ্ন? হ্যাঁ স্যার একটা কথা বলছিলাম যে যদি আমরা ধরুন বাংলায় লিখি, বাংলা অথবা ইংরেজিতে লেখা যাবে, কিন্তু এই যখন বাংলায় লিখছি, যখন আমরা এই যে বিভিন্ন হিস্টোরিয়ানের কোটেশন গুলো লিখি, সেটা কি ইংরেজিতে লেখা যাবে বাংলার উত্তরের মধ্যে? দেবব্রত, এর একটাই উত্তর, তুমি যদি কোটেশন লিখতে যাও, তুমি কোটেশন তখন লিখবে যদি সেই কোটেশন প্রপারলি তোমার মনে থাকে, ঠিক? কোটেশন লিখতে গিয়ে অনেক সময় দেখি আমি রমেশচন্দ্র মজুমদার যে কথাটা বলেননি সেটা রমেশচন্দ্র মজুমদারের মুখে কিন্তু বুঝিয়ে দেওয়া হয়েছে। এই ভুলটা করলে কিন্তু মারাত্মক ভুল হবে। তোমার কাছে কেউ জানতে চায়নি যে তুমি কত ভালো কোটেশন জানো। যদি তোমার একেবারে মনে থাকে যে কোটেশনটাই ঠিক কি বলা হয়েছিল, এই কোটেশনটা প্রত্যেকটা লাইন যদি মনে থাকে তবেই লিখবে, সবাইকে বলছি এটা, নইলে লেখার দরকার নেই। কোটেশন কখনো আনসারের সৌন্দর্য বৃদ্ধি করে না, এটা ভুল ধারণা। কারণ ওখানে এক্সামিনার দেখতে দেন তুমি কি ভাবো, তোমার ভাবনাটা কি সেটা এক্সামিনার দেখবেন। এক্সামিনার শুনতে চাইবেন না রমেশচন্দ্র মজুমদার, যদুনাথ সরকার, ভিনসেন্ট স্মিথ কি ভাবেন, কারণ তারা তারা রিনাউন্ড হিস্টোরিয়ান, তাদের বইপত্র আছে। তুমি কি ভাবো? তাই কোটেশন ইউজ করতেই পারো, আমি কোটেশন ইউজ করতে কাউকে মানা করছি না, বাট সেক্ষেত্রে যে বিষয়টা তোমাদের খুব ভালো করে মনে রাখতে হবে, সেটা হচ্ছে এটাই যে কোটেশন যখন তোমরা লিখবে সেটা যেন একেবারে নিখুঁত হয়, পারফেক্ট হয়, যেন কোনো ভুল না থাকে, তবে লিখবে। এবং বানানো যেন ভুল না থাকে, ঠিক আছে দেবব্রত? আচ্ছা, বাকি দুজন প্রশ্ন করেছে, এমবিসিএস বিক্রম এবং গৌতমের প্রশ্ন আমি উত্তর দিলাম। গৌতমের প্রশ্নের উত্তর কোথায় দিয়েছি? এমবিসিএস বিক্রম বলো কি বলবে? আচ্ছা, গৌতমের প্রশ্ন উত্তর দিনি। গৌতম বলো। আচ্ছা গৌতম বলো। হ্যাঁ স্যার, বলছিলাম যে কোন কোন বইগুলো পড়বো আর বিগত দিনের প্রশ্ন এগুলো সব আমি দেওয়া হবে বিগত তো? দিনের প্রশ্নগুলোর একটা পিডিএফ তোমাদের গ্রুপে ক্র্যাকএক্স কে দিয়ে দেবে, কোনো চাপ নেই, ঠিক আছে? বিগত দিনের প্রশ্নের পিডিএফ আর কি কি বই পড়বে সেটা আমি আজকে ক্লাসের পর বলে দিচ্ছি, আরেকবার বলে দিচ্ছি, ঠিক আছে? ঠিক আছে, কারণ ব্যাপারটা তো আজকে আমি ফার্স্ট তো। বুঝতে পেরেছি, ঠিক আছে। কি কি বই পড়তে হবে গৌতম আমি ক্লাসের একদম আরেকটা প্রশ্ন আছে সেটা করিয়ে দিই, তারপর আমি বলে দেবো, ঠিক আছে ভাই? স্যার একটা এবং লাস্ট আমি প্রশ্ন স্যার করছি স্যার, একটা বলছিলাম যে না বলেছিলাম রাহুল, স্যার আমি আগের তোমার দিন আপনাকে আমি ক্লাসে, না আগের দিন স্যার ক্লাসে ছিলাম না, তখন স্যার বলেছিলাম যে মকের যে ব্যাপারটা বললেন স্যাটারডে সানডেতে নেবেন, হ্যাঁ? হ্যাঁ, তো মানে ইন কেস স্যার যদি মিস করে যাই মকটা দিতে গিয়ে, ইলেকশন অ্যাকচুয়ালি এগুলো কাজ চলছে তো আমাদের, তো সেক্ষেত্রে কিভাবে মকটাতে আমি অ্যাটেন্ড মানে পরে কি তুমি পারবো তাহলে আমি করতে? সোমবার দেবে, কিন্তু এটা শুধুমাত্র তোমার জন্যই থাকবে। তুমি যদি ইলেকশনে চাকরি করছো, তোমার ইলেকশনের চাপ থাকবে, তাই জন্য এইটুকু শুধু তোমার ক্ষেত্রে, কিন্তু বাকিরা কিন্তু প্লিজ এটার কিন্তু মিস ইউজ করবে না। মানে এটা সেক্ষেত্রে তোমাদের স্যার কাকে পাঠাবো আমি অ্যান্সারটা, সেটাই তুমি বলছি। আমাকে ক্র্যাক, ও তো বললাম তো ক্র্যাকএক্স আগের দিন বলেই দিয়েছে যে প্ল্যাটফর্ম কোথায়, ঠিক আছে? ওরা পরেও তোমাকে করা যাবে প্ল্যাটফর্ম না? দিয়ে দেবে, একদম ওরা আচ্ছা তোমাকে প্ল্যাটফর্ম দিয়ে দেবে, এবং সেখানে আমার সঙ্গে তোমরা সরাসরি যোগাযোগ করতে পারবে, ঠিক ওভার আছে দ্য ঠিক ফোন, আছে। ওভার দ্য হোয়াটসঅ্যাপ, ঠিক? অ্যাকচুয়ালি ক্লিয়ার? স্যার ইলেকশনটার জন্যই, নাহলে আর 2-3 মাস পরে আর কি আসতাম, নাহলে এই ব্যাপার, এই জন্য না নাহলে না না, এখন। বুঝতে পেরেছি। ঠিক আছে স্যার। বেশ, আর 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 কোনো প্রশ্ন বলো, এমবিসিএস বলো। এই এই ভিডিওগুলো, ক্লাসগুলো ভিডিও পাবে, ক্লাসটার রেকর্ডিং হচ্ছে, এটা তোমাদের ক্র্যাকএক্স ওদের ওয়েবসাইটে দিয়ে দেবে, তোমাদের লিঙ্কও দিয়ে দেবে, প্রত্যেকে দেখতে পাবে। এমবিসিএস বলো। স্যার নমস্কার স্যার। নমস্কার বিক্রম, বলো। স্যার আপনার লেকচারটা খুব ভালো লাগলো। স্যার একটা জিনিস জানার ছিল, যে আপনি ফরেন অ্যাকাউন্টের যেটা বললেন, বিদেশি লেখকের যেটা, সেখানে এটা কি অ্যাড করা যেতে পারে যে প্রত্যক্ষ আর পরোক্ষভাবে, মানে কিছু লেখক তো মানে ভারতে আসেনি, তারা লিখেছেন ভারতের সম্পর্কে, যেমন হ্যাঁ, হেরোডোটাস, হেরোডোটাসের কথা বলবে না তুমি? বলবে তো নাকি?
আচ্ছা হেরোডোটাসের কথা বলবো, তাই তো নাকি? আচ্ছা আচ্ছা উনি আচ্ছা আচ্ছা উনি তো আগে উনি আগে এসেছেন কি সবার উনি প্রথম ভারতে আসেননি। মানে ভারতে আসেননি, কিন্তু ভারতের সম্পর্কে সবার প্রথম উনি লিখেছেন কি? ইয়েস, আমরা আমরা টিসিএস এর কথা বলবো। এই টিসিএস ও কিন্তু ভারতবর্ষে আসেননি, বাট ভারতবর্ষ সম্পর্কে তিনি লিখেছেন। এবার এই লেখাগুলোই বিক্রম, এই লেখাগুলোই কিন্তু পরবর্তী গ্রিক ঐতিহাসিকদেরকে ভীষণভাবে প্রভাবিত করেছে, এবং তারা তার প্রেক্ষিতে ভারতবর্ষে এসেছেন এবং ভারতবর্ষ সম্পর্কে তাদের ইতিহাসবোধের পরিচয় দিয়েছেন বা সাহিত্য রচনা করেছেন। ঠিক তো ভাই? টিসিএস এর কথা আমার নোটসে দেওয়া আছে, হেরোডোটাস এর কথা আমার নোটসে দেওয়া আছে, ঠিক তো? যতজন বিদেশি পর্যটকের নাম ভারতের ইতিহাসে সাহিত্যিক উপাদানের সঙ্গে জড়িয়ে প্রত্যেকের নাম আছে, তোমাদের কিচ্ছু করতে হবে না। আমার নোটসটা পাওয়ার পর তোমরা এই হিস্টোরিয়ানদের নামগুলো কেবলমাত্র ঠিকঠাক করে খাতায় মেনশন করে দেবে, আর কিচ্ছু দেখার দরকার নেই। ওনারা কি বলেছেন আমাদের দেখার দরকার নেই। ওনারা ভারত সম্পর্কে রচনা করেছেন, বিভিন্ন প্রেক্ষিত থেকে তারা ভারতবর্ষকে দেখেছেন, শুধু সেটুকু উল্লেখ করবে। এক্সামিনার তোমাকে জানতে চাইবে না যে আল বিরুনি কিতাবুল হিন্দ বইতে কি কি বলেছেন ভারতকে নিয়ে, তো ওটা নিয়ে এটা আলাদা প্রশ্নই হইতে পারে। কিন্তু এক্সামিনার দেখতে চাইবেন যে তুমি আল বিরুনির সঙ্গে আল আল সুলেমানের নামটা বলেছো কিনা, অর্থাৎ তুমি ক্রোনোলজিকে সঠিকভাবে মেনটেন করছো কিনা। ইতিহাস হলো এমন একটা সাবজেক্ট, ইজ অল অ্যাবাউট আ ক্রোনোলজি। ঘটনাক্রম ছাড়া ইতিহাসকে ব্যাখ্যা করা যায় না। কি বললাম বুঝতে পেরেছো তো? তাই এই যে বৈদেশিক সাহিত্যিকদের নাম বলেছি না, এদেরকে প্রত্যেককে কিন্তু আমি একদম ক্রোনোলজিক্যাল অর্ডারে দিয়েছি। এমন না যে আমি প্রথমে হিউয়েন সাংকে দিয়ে শুরু করেছি, তারপর আমি ফাইয়েনকে এনেছি, না। এটা যদি করি তাহলে হিস্ট্রির যে ক্রোনোলজিক্যাল যে অর্ডার, সেটাকে আমি কিন্তু রিয়েলি কি করছি, ডিসরাপ্ট করছি। যারা যারা পরপর এসেছিলাম তাদেরকে নিয়ে কিন্তু আমি আমার আলোচনাটা আমার আনসারটা থাকবে। ঠিক তো ভাই? এটা হলো কিন্তু হিস্ট্রি একদম বেসিক রুল। চাই ছেলেমেয়েরা এইগুলো কিন্তু ভুল করে, নাম্বার এই জন্য অ্যাভারেজ স্কোর আছে। তোমাকে ফাইয়েন আগে এসছেন, তারপরে হিউয়েন সাং এসছেন। ঠিক দেখো, ওই যে আরবি পর্যটকদের নাম বললাম, পরপর 3 জন আরবি পর্যটকের নাম বলি যারা কিন্তু ক্রোনোলজিক্যালি পরপর এসেছেন। এটা কিন্তু খেয়াল রাখতে হবে। বেশ, আরেকজন প্রশ্ন করেছে আমাদের প্রমিত। হ্যাঁ প্রমিত বলো। নমস্কার স্যার। হ্যাঁ ভাই নমস্কার, বলো। হ্যালো। হ্যাঁ স্যার, অ্যাকচুয়ালি আপনি বললেন যে হিস্টোরিয়ানদের সিটেশন গুলো কোটেশন দেওয়াটা অতটা মানে যুক্তিযুক্ত না হলে আমি যদি তাদের বক্তব্যটাকে মানে উইদাউট কোটেশন ইউজ করি বা সামারাইজ করি। খুব ভালো, খুব ভালো, ওটা নিয়ে তোমার কোনো অসুবিধা নেই। কারণ রমেশচন্দ্র মজুমদারের মতে যদি তুমি লিখে দাও, তার মানে এটাই যে রমেশচন্দ্র মজুমদারের কথাটা তুমি মানে বলছো না, বাট তার মতামতটা বলছো। তার মতামতটা তুমি তোমার ভাষায় খুব সুন্দর করে উল্লেখ করতে পারো, ঠিক আছে? কিন্তু যদি ও যে প্রশ্ন করলো না, যদি কোটেশন ইউজ করো, তাহলে উনি যা বলেছেন সেটাকে একদম পুঙ্খানুপুঙ্খ পারফেক্ট তুমি কিন্তু লিখতে হবে। সেই জন্যই বললাম যতটা সম্ভব না ইউজ করাটাই ভালো। হিস্টোরিয়ানদের অ্যাকর্ডিং টু হিম বা অ্যাকর্ডিং টু হার এটা তুমি লিখতে পারো তার মতে, তখন তুমি তোমার ভাষায় তার বক্তব্যটা লিখলে। ঠিক আছে প্রমিত? বেশ, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। তাহলে এই পর্যন্ত আশা করি তোমাদের মোটামুটি কনফিউশন ক্লিয়ার হয়ে। যে বলেছে নোটস আমি সমস্তটাই বলে দিচ্ছি। এবার আরেকটা টপিক পড়ে দিই, নোটস ওরা পাবে গো। যখন ক্লাস করছো পড়াচ্ছি, নোটস পাবে না, এটা হতে পারে কখনো? আচ্ছা, আরেকটা প্রশ্ন বলি, এই প্রাচীন ভারতের ইতিহাস উপাদান দিয়ে সৌরভ আছে তো? সৌরভ সাহা আছে তো ক্লাসে? হ্যাঁ স্যার, আছি। সৌরভ, এই প্রশ্নটা মনে এসেছে তো নাকি? প্রাচীন ভারতীয় ইতিহাস রচনায় আর্কিওলজির ইম্পর্টেন্স অফ আর্কিওলজি এসেছে তো ভাই? হ্যাঁ স্যার, এসেছে। শোনো, এই যে প্রশ্নটা, এটা কত নম্বর এসেছে সৌরভ, তুমি একটু বলো তো শুনি আমরা। এই প্রশ্নটা কত নম্বর এসেছে ভাই? স্যার এটা অ্যাকচুয়ালি উপেন্দ্র সিং এর স্টেটমেন্ট তুলেই একবার এসেছিল 10 নম্বরে। 10 নম্বরে শুনে রাখো, আর্কিওলজিক্যাল এই প্রশ্নের আনসারটা কি হবে। প্রথমে বেসিক ফর্মটা বলে দিচ্ছি। বলা হয়েছে প্রাচীন ভারতীয় ইতিহাস রচনায় প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্বটা আলোচনা করো। এখানে প্রত্নতাত্ত্বিক উপাদানের মধ্যে সব কটা জিনিস তোমায় কিন্তু উল্লেখ করতে হবে, সব কটা জিনিস। তবে ওই যে বললাম, ভূমিকা, ট্রিমেন্ডাস একটা ভূমিকা কিন্তু চাই, ট্রিমেন্ডাস ভূমিকা চাই। ট্রিমেন্ডাস ভূমিকা মানে কি বলতো? এই যে আজকে ইন্ডিয়ার কার সঙ্গে খেলা হচ্ছে, ইংল্যান্ডের সেমিফাইনাল হচ্ছে, সঞ্জু স্যামসন যদি ওই ট্রিমেন্ডাস ইনিংসটা না খেলতেন, ওইটা দেখেই লোকজন সঞ্জু স্যামসনের ওই প্রথম ট্রিমেন্ডাস ইনিংস দেখে কিন্তু লোকজন খেলা দেখতে বসেছে। তা এই ট্রিমেন্ডাস স্টার্টিং আমাদের জীবনের সব ক্ষেত্রে জরুরি, এবং আনসার লেখার ক্ষেত্রেও
ওই যে বাকিরা যখন লিখবে প্রাচীন ভারতের ইতিহাস রচনায় আর্কিওলজি বা প্রত্নতাত্ত্বিক উপাদানের ভূমিকা অপরিসীম, এবং তারা প্রত্নতাত্ত্বিক উপাদানের মধ্যে লিখবে যে প্রত্নতাত্ত্বিক উপাদান সাধারণত কাজ করে মাটি খুঁড়ে উৎখননের মাধ্যমে আমরা প্রাচীন ইতিহাস জানতে পারি, এইভাবে তারা লিখবে। আমরা লিখবো কি দিয়ে? ভারতবর্ষের মানচিত্রের উপর দাঁড়িয়ে আমি পথ হারিয়ে ফেলেছি, ভারতবর্ষের মানচিত্রের উপর দাঁড়িয়ে আমি পথ হারিয়ে ফেলেছি, যেখানে স্থাপত্য ছিল সেখানে আজ সুড়ঙ্গ। কার কবিতার লাইন জানো? সুনীল গঙ্গোপাধ্যায়। কবিতাটার নাম কি জানো? ভারতবর্ষের মানচিত্রের উপর দাঁড়িয়ে। কবিতাটা তিনি এই দুটো লাইন, এই কবিতাটার মূল প্রাসঙ্গিকতা কি জানো? প্রাসঙ্গিকতা এটাই, তিনি বলছেন যে প্রাচীন ভারতীয় স্থাপত্য, প্রাচীন ভারতীয় ভাস্কর্যকে ভেঙে যেভাবে গুড়িয়ে দিয়ে বহুতল তৈরি করা হচ্ছে, তিনি তার বিরুদ্ধে দাঁড়িয়ে কবিতাখানি লিখেছিলেন। আমরা আলোচনা কি করছি? আমাদের প্রশ্ন কি? ইম্পর্টেন্স অফ আর্কিওলজি, মানে প্রত্নতত্ত্বের উপাদানের গুরুত্বটা। আর সেখানে আমরা কবিতার লাইনটা দিয়ে জাস্ট আমাদের লাইনটাকে প্রাসঙ্গিক করে দিলাম। এবং তারপর আর কি, তারপর আমরা এইভাবেই শুরু করব যে সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতার মধ্যে প্রাচীন ভারতের স্থাপত্য ভাস্কর্যের যে সমৃদ্ধ ভাবনার প্রকাশ ঘটেছে, তার প্রেক্ষিতে প্রাচীন ভারতীয় বস্তুনিষ্ঠ, এই বস্তুনিষ্ঠ শব্দের অর্থ কি জানো? অর্থাৎ ধর্ম নিরপেক্ষ ইতিহাস রচনা, উইদাউট এনি বায়াসনেস। একজন ঐতিহাসিক তিনি কখনো বায়াসড হবেন না। ইতিহাস কখনো বায়াসনেসের কথা বলে না। ইতিহাস খুব নির্মম, যে জানো কেমন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নাম শুনেছো তোমরা তো? সাহিত্য সম্রাট বলা হয়। বন্দে মাতরম গানটির রচয়িতা, আনন্দময় উপন্যাস, এবং বাঙালি বা ভারতবর্ষের যে সশস্ত্র বিপ্লবী আন্দোলন, তাকে রীতিমতো পাইওনিয়ার মানা হয়, হয়তো সন্ন্যাসী বিদ্রোহ আমরা পড়ে থাকি। কিন্তু ইতিহাস তো বললাম খুব নির্মম। একটা মানুষের জীবনে প্রচুর স্ববিরোধিতা থাকে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যখন বিধবা বিবাহ প্রবর্তন করলেন, তখন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার কপালকুণ্ডল উপন্যাসে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বিধবা বিবাহ প্রবর্তনকে তিনি বললেন ভয়ঙ্কর অভিশাপ হিসেবে দেখলেন। ভীষণভাবে বিধবা বিবাহ প্রবর্তনকে তিনি কিন্তু সমর্থন করেননি। উল্টে তিনি বিদ্যাসাগরকে ব্যঙ্গ করে লিখলেন যে সকল পণ্ডিত আজকাল বিধবাদের বিবাহের ব্যবস্থা করেন, তারা পণ্ডিত নন, মহামূর্খ। মাই ডিয়ার স্টুডেন্টস, দ্য ফ্যাক্ট ইজ আ রিয়েলিটি। ইতিহাস যে বড়ই নির্মম, যা ঘটনা ঘটেছে সেটা আমি বলবোই ভাই। তাই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় একদিকে যেমন তিনি বাংলা বা ভারতের বিপ্লবী আন্দোলনের প্রতিকৃত, অন্যদিকে তাকে কিন্তু আমরা এই দোষে অভিযুক্ত করতে পারি যে তিনি কিন্তু নারী শিক্ষা বা ইমানসিপেশন অফ উইমেন, ইন দ্য প্রসেস অফ দি ইমানসিপেশন অফ উইমেন, নারী মুক্তি আন্দোলনের ক্ষেত্রে তিনি কিন্তু বাধা হয়ে দাঁড়িয়েছিলেন। নইলে বিদ্যাসাগরের সমালোচনা করবেন কেন? এবং ভুরি ভুরি উদাহরণ এই ইতিহাসে আছে, ভুরি ভুরি উদাহরণ। তবে আমরা বাঙালিরা তো সাধারণত যাকে মাথায় চাপিয়ে নিই তার আমরা কখনো ভুল ত্রুটি দেখতে পাই না, এবং কিন্তু ব্যাপারটা নয়। তো এটা হচ্ছে ইতিহাসের বস্তুনিষ্ঠ দিক। আমি তোমাদের আগেই বলেছি যে সাহিত্যগত উপাদানের সঙ্গে প্রত্নতাত্ত্বিক উপাদানটিকে এখানেই পার্থক্য। সাহিত্যগত উপাদানের মধ্যে পক্ষপাতিত্ব থাকতে পারে, বায়াসনেস থাকতে পারে, কিন্তু প্রত্নতাত্ত্বিক উপাদানের মধ্যে কোনো বায়াসনেস থাকবে না। তাই প্রত্নতাত্ত্বিক উপাদান হচ্ছে ইতিহাসের বস্তুনিষ্ঠ উপাদান। এবং তারপর সেখানে আমি একটা বিখ্যাত হিস্টোরিয়ান গিলবার্ট কেট তোমার চেস্টার স্টোনের কথা বলেছি। তিনি বলেছেন আর্কিটেকচার ইজ আ ভেরি গুড টেস্ট অফ দ্য ট্রু স্ট্রেংথ অফ আ সোসাইটি। এবং তারপর কি করবো? তারপর ওই একই জিনিস, মাইন্ড ম্যাপ। প্রাচীন ভারতীয় ইতিহাস রচনায় আর্কিওলজির বাংলা হচ্ছে প্রত্নতাত্ত্বিক গুরুত্ব, এবং সেই প্রত্নতাত্ত্বিক যে গুরুত্ব তার মধ্যে কি থাকবে? কি স্থাপত্যবিদ্যার বিবর্তন ও ভারত ইতিহাসে তার গুরুত্ব। এবার স্থাপত্যবিদ্যা মানে তুমি কতটা বলবে? স্থাপত্যবিদ্যা বলতে গেলে তোমার কিন্তু পুরো ভারতবর্ষের ইতিহাসের কথা বলতে হবে। শুনে রাখো, তোমাকে একেবারে হরপ্পা সভ্যতা থেকে গল্প শুরু করতে হবে, থামতে হবে গিয়ে দক্ষিণ ভারতীয় মানে একেবারে গুপ্ত যুগ স্থাপত্য পর্যন্ত। কারণ স্থাপত্য ভাস্কর্য শুধুমাত্র একটা সুনির্দিষ্ট সময় কথা বললে হবে না। আমাকে বলেছে প্রাচীন ভারতের স্থাপত্য ভাস্কর্য, দ্যাট মিনস মাই ডিয়ার স্টুডেন্টস, প্রাচীন ভারতের যতগুলো ডাইনাস্টি ছিল প্রত্যেকটা ডাইনাস্টি আমরা স্থাপত্য ভাস্কর্যে যা যা বিবর্তন ঘটেছে তার গল্প আমাকে উল্লেখ করতে হবে। অতএব তুমি কি করবে? প্রাচীন ভারতে, এত বড় প্রাচীন ভারতকে 5টা ভাগে ভাগ করে নাও না। একটা হচ্ছে প্রাক মৌর্য স্থাপত্য ভাস্কর্য,
একটা হচ্ছে মৌর্য স্থাপত্য ভাস্কর্য, একটা হচ্ছে পরবর্তী মৌর্য স্থাপত্য ভাস্কর্য, একটা হচ্ছে দক্ষিণ ভারতীয় গুপ্ত স্থাপত্য ভাস্কর্য, এবং আরেকটা হচ্ছে গুপ্ত যুগ ও পরবর্তী গুপ্ত যুগের স্থাপত্য ভাস্কর্য। 5টা ভাগ পুরো প্রাচীন ভারতের স্থাপত্য ভাস্কর্যকে মাইন্ড ম্যাপের মধ্যে দিয়ে দিয়েছি। বলো দেখিনি প্রাচীন ভারতের স্থাপত্য ভাস্কর্যে কোনো একটা পোর্শন বাদ গেছে? আনসার ইজ নো, বাদ যায়নি। বাদ যাবে কি করে? কারণ আমরা পুরো প্রাচীন ভারতের স্থাপত্য ভাস্কর্যের যে বিবর্তন সেটা কিন্তু আমরা 5টা মাইন্ড ম্যাপের মধ্যে তুলে দিয়েছি, 5টা মাইন্ড ম্যাপের পয়েন্টে তুলে দিয়েছি। এক্সামে বললো একবার আপনি দেখুন, দেখে নিন আনসার। এই তো আমাদের মাইন্ড ম্যাপে আনসার দেওয়া আছে। এবার কি কাজ হবে? এবার ওই একই কাজ, প্রাক মৌর্য স্থাপত্য ভাস্কর্য, মৌর্য স্থাপত্য ভাস্কর্য, পরবর্তী মৌর্য স্থাপত্য ভাস্কর্য, গুপ্ত যুগ এবং দক্ষিণ ভারতের স্থাপত্য রীতি। আমরা সেগুলো জাস্ট পয়েন্ট আউট করে মেনশন করে দেবো। কলাইন করে লিখবো 1 লাইন 2 লাইন 3 লাইন ম্যাক্সিমাম 4 লাইন। আমরা যখন প্রাক মৌর্য স্থাপত্য ভাস্কর্যের কথা বলবো তখন আমরা ডেফিনেটলি আমাদের যে মেসোলিথিক এজ যেটা ছিল, আই মিন আমাদের যেটা আমরা বলে থাকি মধ্যপ্রস্তর যুগ, আমরা সেখানে মোরহানা পাহাড়ের কথা বলবো না? আমরা সেখানে ভীমবেটকার কথা উল্লেখ করব না কি? তাই তো নাকি? প্রথম রক পেন্টিং তো ভীমবেটকাতে পাওয়া যায়, হ্যাঁ কি না বলো? পাওয়া যায় তো নাকি রক পেন্টিং? আমাদের উল্লেখ করছি মোরহানা পাহাড়, মোরহানা পাহাড়ের রক পেন্টিং আমরা দেখতে পাচ্ছি। মোরহানা পাহাড় যেটা উত্তরপ্রদেশে আছে, সায়নী মোরহানা পাহাড়ের রক পেন্টিং আমরা দেখতে পাচ্ছি যে, এবং সেটা কিন্তু মধ্যপ্রস্তর যুগে। সেখানে দেখা যাচ্ছে যে ঘোড়াই টানা একটা রথের মতো গাড়ি এগিয়ে চলেছে, আর কতগুলো লোক, কতগুলো তীর ধনুওয়ালা মানুষ সেই ঘোড়া গাড়িটা মাঝখানে পথ আটকে রেখেছে। কি অদ্ভুত ছবি! ভীমবেটকার যে রক পেন্টিং তা আজও আছে। ভীমবেটকার রক পেন্টিং থেকে আমরা প্রথম দেখতে পাই কি বলতো? সেটা হচ্ছে যে তোমার ডিভিশন অফ লেবার বেসড অন সেক্স, অর্থাৎ লিঙ্গ ভিত্তিতে শ্রম বিভাজন। ভীমবেটকার রক পেন্টিং আমরা দেখতে পাচ্ছি ছেলেরা বাড়ির বাইরে গিয়ে চাষাবাদ করছে, তারা প্রাণী শিকার করছে, আর মেয়েরা বাড়িতে বসে রান্না করছে। তাহলে এটা স্থাপত্য ভাস্কর্য বড় এক্সাম্পল নয়? তাই এক্সামিনার খুঁজবেনই, তুমি যখন প্রাক মৌর্য স্থাপত্যের কথা বলেছো না, এক্সামিনার খুঁজবেন আরে ভাই শুরুটা করতে করেছে দেখি। আর আমাদের এই স্থাপত্য ভাস্কর্যের শুরুটাই হচ্ছে এই মেসোলিথিক পিরিয়ড থেকে। আমরা তার কথা উল্লেখ করবো আমাদের নোটসের মধ্যে, 1 লাইনে করবো, বাট করব। আমরা হরপ্পা সভ্যতার কথা উল্লেখ করব, একদম করব। এবং যখন মৌর্য স্থাপত্য ভাস্কর্যের জায়গায় আসবো আমরা সেখানে ডেফিনেটলি একথা উল্লেখ করবোই মাই ডিয়ার স্টুডেন্টস, অশোকের আগে যে মৌর্য স্থাপত্য, শুনে রাখো এটা তোমার WBCS এর মেন্স একটা প্রশ্ন ছিল। প্রথম অশোক হচ্ছেন প্রথম ভারতবর্ষের শাসক যিনি তার স্থাপত্যে পাথরের ব্যবহার করেছিলেন। এবং এই যে একটু আগে বললাম না কুমড়াহারে যে রাজপ্রাসাদটা পাওয়া গেছে, ওটা চন্দ্রগুপ্ত মৌর্যের রাজপ্রাসাদ, যেটা ছিল পুরোপুরি কাঠের তৈরি। ভারতবর্ষের ইতিহাসে প্রথম শাসক হিসেবে অশোক কিন্তু পাথরের ব্যবহার করেছিলেন, দিস আ ফ্যাক্ট। তাই যখন মৌর্য স্থাপত্যের কথা তোমরা লিখবে অশোক যে পাথরের ব্যবহার করেছিলেন সেটা কথা অবশ্যই ব্ল্যাক পেনে হাইলাইট ব্ল্যাক পেনে লিখবে। আর চন্দ্রগুপ্তের রাজপ্রাসাদ ছিল কাঠের তৈরি, সেটা তোমরা কিন্তু লিখবে, যেটা ফ্যাক্ট আমরা সেটা তুলে ধরবো। তোমরা অশোক স্তম্ভের কথা লিখবে, তোমরা সাঁচি স্তূপের কথা লিখবে, তোমরা অশোক চক্রের কথা লিখবে, যেগুলো মৌর্য স্থাপত্য ভাস্কর্যর কে অসাধারণ ভাবে কিন্তু বলতে পারো ইঙ্গিত করে। আর যখন পরবর্তী মৌর্য স্থাপত্য লিখবে সেখানে তোমরা কি লিখবে? সেখানে পরবর্তী মৌর্য স্থাপত্যকে আমরা 2টো ক্যাটাগরিতে ভাগ করে দেবো। একটা হচ্ছে উত্তর ভারতীয় স্থাপত্য রীতি বা শিল্প রীতি। এই উত্তর ভারতীয় শিল্প রীতিকে কি বলা হয়? ভারত, বুদ্ধগয়া, মথুরা এবং গান্ধার শিল্পরীতি। আর দক্ষিণ ভারতের শিল্পরীতি অমরাবতী এবং নাগার্জুনীকোন্ডা। আর উত্তর আর দক্ষিণ এর বাইরে মৌর্য পরবর্তী সময়ে উত্তর পশ্চিম ভারতবর্ষে চলে যাও, নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্স, গান্ধার শিল্পরীতি। যে শিল্পরীতি কি বলা হয়? যে গান্ধার শিল্পরীতি যার হাত ছিল গ্রিক বাট হৃদয় ছিল ভারতীয়। এবার চলে আসো গুপ্ত যুগের স্থাপত্য ভাস্কর্য। আমরা সেখানে অজন্তা ইলোরার কথা বলবো, আমরা সেখানে সাঁচি ও দেওঘরের মন্দির স্থাপত্যের কথা বলবো, আমরা সেখানে ভিতরগাঁও মন্দির স্থাপত্যের কথা বলবো। আর দক্ষিণ ভারতের স্থাপত্য ভাস্কর্য সেটা একটা আলাদা পয়েন্টে থাকবে, সেখানেও আমরা 3টে ওই অ্যারো দিয়ে 3টে গ্রাফ এঁকে দেবো। দক্ষিণ ভারতের স্থাপত্য রীতি, দক্ষিণ ভারতের স্থাপত্য রীতির নাম হচ্ছে দ্রাবিড় শিল্পরীতি। তিনটে দ্রাবিড়, 3টে শিল্পরীতি এখানে কিন্তু ফ্লারিশ করেছিল, যা পল্লব শিল্প, একটা চোল শিল্প, একটা চালুক্য শিল্প।
পল্লবদের আমলে 4খানা মন্দির আছে। পল্লবদের আমলে 4টে স্থাপত্য শিল্পের বিকাশ ঘটেছিল। সেই 4টে স্থাপত্য শিল্প আমরা জাস্ট ওই বক্সের মধ্যে লিখে দেব। একটা হচ্ছে মহেন্দ্র শিল্পরীতি, যেটা পাহাড় কেটে মন্দির তৈরি করা হয়েছিল, কেভ টেম্পল যেটাকে বলা হয়। আমরা বলবো আমাদের হচ্ছে আমাদের ওই কি নাম, ভদ্রলোকের নাম হচ্ছে নরসিংহ বর্মন, তার আমলে ছিল মহামল্ল শিল্পরীতি, যেটা পাহাড় কেটে রথের মতো মন্দির তৈরি করা হয়েছে। ব্র্যাকেটে লিখে দেবো আমরা স্পেশালাইজেশন গুলো। রাজসিংহ শিল্পরীতি, স্বতন্ত্র পাথরের মূর্তি আঁকা হয়েছিল। আর নন্দীবর্মন শিল্পরীতি, এই নন্দীবর্মন শিল্পরীতিতে 2টো মন্দির ছিল, একটা ছিল মুক্তেশ্বর মন্দির এবং একটা ছিল মাতঙ্গেশ্বর মন্দির। আমরা জাস্ট ব্র্যাকেটের মধ্যে মেনশন করে দেবো, এক্সামিনারকে দেখতে হবে তো। দেখুন মশাই, আমরা শুধুমাত্র তথ্য দিয়েছি তাই না, প্রত্যেকটা তথ্যের সঙ্গে আমরা তার প্রামাণিক রেফারেন্সও দিয়েছি। আপনি আমার দিকে আঙুল না তুলতে পারেন যে ভাই তুমি আনসার তো লিখেছো, তার রেফারেন্স কোথায়, আমরা রেফারেন্স অ্যাড করে দিয়েছি। আমরা চোল শিল্পরীতির কথা বলবো, আমরা সেখানে কাঞ্চিপুরমের কৈলাসনাথ মন্দিরের কথা বলবো না? আমরা তাঞ্জোরের বৃহদেশ্বর যে মন্দির তার কথা বলবো না চোল শিল্পরীতির সময়? এবং মনে রাখবে, দ্রাবিড় শিল্পরীতি যেটা দক্ষিণ ভারতের স্থাপত্য রীতি, তার সর্বোত্তম বিকাশ ঘটেছিল এই চোল আমলে। আর দক্ষিণ ভারতে আরেকটা গুরুত্বপূর্ণ ডাইনাস্টি ছিল চালুক্য শিল্পরীতি। এবং এই চালুক্য শিল্পরীতির যেটা এক্সাম্পল কি ছিল, বাতাপির বিষ্ণু মন্দির, আইহোলের বিষ্ণু মন্দির, বিরূপাক্ষ মন্দির, কৈলাসনাথ মন্দির। এই মন্দিরগুলো সবগুলো ছিল হিন্দু মন্দির, কিন্তু এই মন্দিরগুলো গড়ে উঠেছিল জৈন মঠ এবং বৌদ্ধ মঠের অনুকরণে। আমরা এই মন্দিরগুলো লিখে তার স্থাপত্য রীতি বলে দেবো, খেলা খতম। এবার আমরা চলে আসবো কোথায়, মূল্যায়ন। এবং মূল্যায়নে আমরা এই লাইনটায় আবার সে একই কথাই বলবো, ভদ্রভাবে খুব ভালো কথাই বলবো, যে অতএব সামগ্রিক আলোচনার প্রেক্ষিতে আমরা বলতে পারি যে প্রাচীন ভারতের ইতিহাস রচনায় এই প্রত্নতাত্ত্বিক স্থাপত্যের ভূমিকা অপরিসীম। এবং ইতিহাস রচনার ক্ষেত্রে যে পক্ষপাতহীন সত্য নিষ্ঠার প্রয়োজন হয়, তার এক সঙ্গী হলো স্থাপত্য ভাস্কর্য। এবং লাস্টের লাইন যেটা আমার নোটসে দেওয়া আছে সেটা আমি পড়ছি, তোমরা শুনবে একটু। আসলে প্রাচীন ভারতীয় স্থাপত্য ও ভাস্কর্যের ইট কাঠ পাঁজরে ইতিহাস যে ফিসফিস করে কথা বলে, তার নিরিখে বস্তুনিষ্ঠ ইতিহাস রচনার ও পুনর্নির্মাণে স্থাপত্য ভাস্কর্যের ভূমিকা বা অবদান সর্বজনবিদিত। কমপ্লিট, ডান। আরেকটা প্রশ্ন পড়ে দিই তোমাদের, আমি প্রশ্ন নেব। এপিগ্রাফি, যে কথাটা একটু আগে সৌরভ বলল, এপিগ্রাফি মানে কি বলতো? লেখমালা। প্রাচীন ভারতীয় ইতিহাস রচনায় লেখমালা, তাই তো ভাই সৌরভ? সৌরভ আছে? লেখমালা, এ ভাই লেখমালা যখন লিখবে, লেখমালা প্রাচীন ভারতে জানো কত রকমের লেখমালা ছিল? এই প্রত্যেকটা টাইপকে তোমাকে কিন্তু মেনশন করতে হবে। প্রাচীন ভারতের লেখমালার বেসিক্যালি 2টো ভাগে ভাগ করা, একটা সরকারি লেখমালা, একটা হচ্ছে বেসরকারি লেখমালা। সরকারি লেখমালার মধ্যে জানো কি কি ক্যাটাগরি রয়েছে? একটা হচ্ছে প্রশস্তিমূলক লেখমালা, একটা হচ্ছে নির্দেশমূলক লেখমালা, একটা হচ্ছে ভূমিদান সম্পর্কিত লেখমালা, ভূমিদান। আর বেসরকারি যে লেখমালাগুলো রয়েছে সেগুলো হচ্ছে ভূমিদান, মন্দির, স্তূপ বা মূর্তি লেখমালা। ব্যাস, এই মাইন্ড ম্যাপটা আমরা দিয়ে দেবো। এবারে যেটা কাজ হবে, প্রশস্তিমূলক লেখমালা। এই প্রশস্তিমূলক লেখমালার ইম্পর্টেন্সটা কি ভাই? কোনো রাজার সম্পর্কে জানতে গেলে আমাদেরকে দেখতে হবে যে সেই রাজার সম্পর্কে তার কোর্ট পোয়েটরা কি বলেছেন। তোমরা দেখেছো বোধহয় এটা, যে প্রাচীন ভারতীয় ইতিহাসের এটা হচ্ছে একটা প্রচলিত ট্র্যাডিশন, সেই ট্র্যাডিশনটা হচ্ছে এটাই যে রাজাদের যারা সভাকবিরা রয়েছেন, তারা ওই যে বললাম, রাজা যদি সাপটাকে ব্যাং বলেছেন, তারা বলছেন হ্যাঁ এটা ব্যাং। এলাহাবাদ, হরিসেনের এলাহাবাদ প্রশস্তি বলো, সমুদ্রগুপ্তের উপর চালুক্যদের দ্বিতীয় পুলকেশীর উপর আইহোল প্রশস্তি কথা বলো, হর্ষবর্ধনের হর্ষচরিত বলো, আছে কি নেই বলো, তাই না? গৌতমীপুত্র সাতকর্ণীর হচ্ছে তার নাসিক প্রশস্তি কথা বলো, হাতিগুম্পা ইনস্ক্রিপশন কলিঙ্গরাজ খারবেল বলে, সবই তো হচ্ছে প্রশস্তিমূলক সাহিত্য। প্রশস্তিমূলক সাহিত্যকে ইংরেজিতে বলে ইওলজিক্যাল লিটারেচার, অর্থাৎ যেখানে শুধুমাত্র শাসকের তিনি প্রশস্তি গিয়েছেন। ভালো কথা।
তারপরে হচ্ছে নির্দেশমূলক লেখো। প্রাচীনকালে রাজারা কিন্তু নির্দেশমূলক লেখর ব্যবহার করত। প্রাচীনকালে রাজারা কিন্তু নির্দেশমূলক লেখর ব্যবহার করতো মাই ডিয়ার স্টুডেন্টস। এবং সেই নির্দেশমূলক লেখটা কেমন? অশোকের অনুশাসন। অশোকের অনুশাসন। আচ্ছা, আমার এটা কি দেখতে পাচ্ছ? পিপিটা কি হ্যাঁ তোমরা স্যার, দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। বেশ, সেখানে দাঁড়াও। স্যার এক্সামে কি এরকম ভাবে লিখতে হবে? হ্যাঁ বলো। এক্সামে কি এরকম ভাবে লিখতে হবে? এরকম ভাই মানে বুঝতে পারলাম না। মানে এরকম ভাবে চার্ট করে দিতে হবে? ইয়েস ইয়েস ভাই, ইয়েস রাহুল, ঠিক আছে ওকে স্যার। ঠিক আছে। এবার হচ্ছে যে নির্দেশমূলক লেখো। দেখো আমার এর তলায় দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ তো? পিপিটা পরিষ্কার দেখতে পাচ্ছ? সবাই একটু বলবে তোমাকে, মানে হ্যাঁ স্যার, ক্লিয়ার। মানে ক্লিয়ারলি Clear, sir. বুঝছো তো? হ্যাঁ দেখো স্যার, এবার, ক্লিয়ার। হ্যাঁ দেখো অশোকের লেখমালা, এই যে নির্দেশমূলক লেখো, মানে নির্দেশমূলক লেখো। দেখো আমি ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিয়েছি অশোকের অনুশাসন সমূহ, কারণ অশোক তার যে লেখমালাগুলো জারি করছেন সেগুলো তো বেশিরভাগই ছিল, কিন্তু সেগুলো তিনি কিন্তু বিভিন্ন তিনি যে প্রশাসনিক যে পরিবর্তনগুলো আনছেন সেগুলো কিন্তু অশোকের লেখমালার মধ্যে আমরা দেখতে পাচ্ছি। আর হচ্ছে ভূমিদান সম্পর্কিত, প্রাচীনকালের রাজারা জমি কিন্তু দান করত। এবং দেখো ভূমিদান সম্পর্কিত লেখর এই তিনটে ভাগ, একটা উপক্রমণিকা, একটা দান বর্ণনা, একটা উপসংহার। আরে রাহুল, তুমি বললে না যে লিখতে হবে, এটাই তো হচ্ছে মেন জায়গা। এই যে এই যে আমি তোমাদেরকে মাইন্ড ম্যাপের কথা বলছি, এটাই হচ্ছে মাইন্ড ম্যাপ। এটা এইভাবে আমি লিখেছি, এটা তোমরা তোমাদের সুবিধা মতো লিখতে পারো, যেন দৃষ্টিনন্দন হয়, দেখতে যেন সুন্দর হয়। এবার এই ফরম্যাটে যে তোমাকে লিখতে হবে সেটার মাথা দিব্যি কিন্তু দেওয়া নেই, তুমি এটা তোমার মতো করে আরামসে কিন্তু লিখতে পারো, কিন্তু এই মাইন্ড ম্যাপটা প্রথমে দিতেই হবে। এটাই তোমার লেখাকে অন্যদের চাইতে আলাদা করবে। এবং দেখো এখানে আমি যতগুলো পয়েন্ট ইউজ করেছি, প্রত্যেকটা দেখো পয়েন্ট আমি কিন্তু এখানে পিপিটিতে দিয়ে দিয়েছি, তবে হ্যাঁ এই পিডিএফ এ দিয়েছি। এবার দেখো এগুলো লাল কালি ব্যবহার করেছি শুধুমাত্র দেখতে ভালো লাগে। তোমরা এগুলো অবশ্যই ব্ল্যাক পেন ইউজ করবে। এবং দেখো এই হচ্ছে টোটাল মেটেরিয়ালটা। এই যে এবার সবগুলোকে আমরা এখানে ব্যাখ্যা করেছি, সরকারি লেখমালা, ওদিকে হচ্ছে বেসরকারি লেখমালা, এবং সেগুলো দেখো ব্যাখ্যা করে ফাইনালি গিয়ে আমরা দিয়েছি মূল্যায়ন। অপূর্ণতা সত্ত্বেও ত্রুটি আছে, তবু প্রাচীন ভারতের ইতিহাসের লেখমালায় গুরুত্ব। প্রাচীন ভারতীয় প্রশাসনিক, আর্থসামাজিক, ধর্মীয়, সাংস্কৃতিক ইতিহাসের পুনর্মিলনে লেখমালা গুরুত্ব অপরিসীম। যেমন এরান স্তম্ভ লেখ থেকে আমরা প্রাচীন ভারতের সতীদাহ প্রথার অস্তিত্ব সম্পর্কে অবহিত হই, তেমনি রাজাদের রাজত্বর পরিমাপ জানার জন্য ও প্রাচীন ভারতের ইতিহাস পুনর্গঠনের জন্য এই লেখমালা হচ্ছে এক অনাবিল আলোকবর্তিকা। এই ছোট্ট একটা লাইন, অনাবিল আলোকবর্তিকা, শব্দটা কেমন? মানে লেখমালা উপক্রমণিকা মানে কি স্যার? উপক্রমণিকা মানে হচ্ছে কনক্লুশন, যেটাকে আমরা বলে থাকি, বুঝতে পেরেছো তো? আচ্ছা, দান বর্ণনা? হ্যাঁ বলো। দান বর্ণনা? দান বর্ণনা মানে হচ্ছে একটা লেখমালা, এই যে বললাম ভূমিদান করা হচ্ছে না, মানে ভূমিদান লেখগুলো তিনটে ভাগ রয়েছে, ঠিক আছে? ভূমিদান লেখগুলো তিনটে ভাগ রয়েছে। এই যে এই দেখো এই দেওয়া আছে। উপক্রমণিকা মানে কি বলতো? উপক্রমণিকা মানে হচ্ছে যেখানে রাজা, মানে প্রাচীনকালে কি হতো, রাজারা না জমি দান করতো, ভূমি দান করতো, বুঝতে পেরেছো তো? এই ভূমিদান প্রথাটা ভাই প্রথম শুরু হচ্ছে সাতবাহনদের আমল থেকে। খুব ভালো করে মনে রাখবে, সাতবাহনদের আমল থেকে ভূমিদান প্রথা শুরু হচ্ছে। সাধারণত ভূমি দান করা তো কোনো একটা সুনির্দিষ্ট কোনো একজন ধর্মীয় ব্যক্তিকে বা কোনো একটি ধর্মীয় প্রতিষ্ঠানে অনুকূলে। তো যখন রাজা তিনি ভূমি দান করতেন, যে রাজা দান করছেন কোন একটা ধর্মীয় প্রতিষ্ঠানকে, সেখানে সেই রাজার নাম এবং রাজার যে বংশ তালিকা তার কথা উল্লেখ করতে, এটাকে বলা হতো উপক্রমণিকা। তারপর দেখো দান বর্ণনা আছে। দান মানে যাকে দান করা হচ্ছে, যে গ্রহীতা, যে জমিটি পাচ্ছেন, রাজা যাকে জমিটা দান করছেন, সেই ব্যক্তির পুরো নাম ধাম তালিকা থাকতো। এবং এটা হচ্ছে মূল অংশ, দান মানে হচ্ছে মূল অংশ। সেখানে সেই সময় জমির দামটা কত, এবং তিনি যে জমিটা হস্তান্তর করছেন, রাজা যে জমিটা, তার সমস্ত পুরো প্রক্রিয়াটা এই দান বর্ণনার মধ্যে কিন্তু উল্লেখ করা থাকতো। এবং আরেকটা হচ্ছে উপসংহার, সেখানে হচ্ছে বলা হচ্ছে যে যাকে দান করা হচ্ছে, যে জমিটা দান করা হচ্ছে, যাতে ওই জমির উপর অন্য কোনো ব্যক্তি বা রাজা সেই জমির উপর দাবি না করতে পারেন, তার জন্য কিন্তু সতর্কবাণী থাকতো এই উপসংহারে। ঠিক। এবং দেখো আমি কিন্তু এখানে তিনটে পয়েন্ট এখানে কিন্তু অ্যাড করেছি, মানে তিনটে পয়েন্টকে কিন্তু মেনশন করে দিয়েছি। তাই আমি আবারও বলছি, অপশনালে তোমরা আনসার লেখার ক্ষেত্রে তোমাদের যে বিষয়টা খুব ভালো করে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে ইম্পর্টেন্স অফ দ্য লিটারারি সোর্সেস। এই যে দেখো, ঠিক আছে,
তোমাদেরকে যে জিনিসটা খুব ভালো করে মাথায় রাখতে হবে, আমি বারবার করে বলছি, এই মাইন্ড ম্যাপ আমি তোমাকে ইউজ করতে বলবো। এই মাইন্ড ম্যাপটা তুমি তোমার মতো করে কিন্তু ব্যবহার করবে, কিন্তু মাথায় রাখবে তুমি মাইন্ড ম্যাপে যা যা পয়েন্ট লিখছো সেগুলো কিন্তু প্রপারলি তোমাকে এক্সপ্লেন করতে হবে। That's the entire responsibility of you, just to give best, right? Just to স্যার একটু ইন্টারাপ্ট করছি স্যার, ওই হ্যাঁ, আপনি এখানে আমরা কমপ্লিট হলো পড়ানো। এবার যদি তোমাদের প্রশ্ন থাকে বলো, সৌরভ বলো। স্যার ল্যান্ড গ্র্যান্টস এর যে কথাটা বললেন, ওটা কি এই যে ব্রহ্মাদায়া যে ট্যাক্সটা ছিল ওটার সাথে রিলেটেড? হ্যাঁ, ব্রহ্মদেও মানে হচ্ছে না, ব্রহ্মদেওটা শুধুমাত্র ব্রাহ্মণকে যে জমি দান করা হয়, কিন্তু আমরা আচ্ছা। সাতবাহনদের আমলে দেখলাম যে প্রথমে ব্রাহ্মণদেরকে জমি দান করা হলো। গুপ্ত যুগে এটাকে বলে অগ্রহার ব্যবস্থা। সৌরভ, ঠিক এটা বলে স্যার। অগ্রহার প্রথা। তোমরা WBCS হিস্ট্রি কম্পালসারি পড়ে থাকবে, অগ্রহার প্রথা বলা হতো, যেখানে একজন রাজা তিনি জমি দান করছেন এবং যাকে জমি দান করছেন সেই জমিটা হচ্ছে কিন্তু কর মুক্ত জমি। মানে ধরো সৌরভ, তুমি হচ্ছে রাজা, আমি হচ্ছে সাধারণ মানুষ, একজন ব্যক্তি, এবং আমি কোন একটা ধর্মীয় প্রতিষ্ঠান বা একটা ধর্মীয় বিশ্বাসের সঙ্গে আমি অ্যাটাচ রয়েছি। তুমি আমাকে জমিটা দিলে, সেই জমিটা কর মুক্ত, অর্থাৎ সেই জমি থেকে আমাকে কোনো কর তোমাকে পে করতে হবে না, এবং সেই জমিটা আমি কিন্তু অন্য কোনো ব্যক্তিকে বিক্রি করতে পারবো না বা হস্তান্তর করতে পারবো না। আমার পরবর্তী প্রজন্ম কিন্তু সেই জমিটা কিন্তু প্রজন্মের পর প্রজন্ম তারা ভোগ করবে। জমি থেকে যা কিছু উৎপাদন আসবে সেটা কিন্তু সেই ব্যক্তিই থাকবে, তার উপর রাজা কোনো ট্যাক্স দিতে হবে না। এটা হলো অগ্রহার প্রথা বলা হয়। আর এই জমি, এই নিষ্কর জমি যখন কোনো ব্রাহ্মণকে দেওয়া হতো তাকে বলতো ব্রহ্মদেহ বলা হতো। সৌরভ, তাহলে স্যার যখন মন্দির দেবে তখন কি ওটাকে দেবদান বলছে নাকি? মন্দিরের জন্য যে জমিটা দিচ্ছে তাকে বলে তাকে বলা হচ্ছে দেবোত্তর জমি বা দেবদান জমি। আচ্ছা আচ্ছা স্যার। স্যার গুপ্ত যুগে এই প্র্যাকটিসটা ভীষণভাবে বৃদ্ধি পায়, এবং বলতে পারো গুপ্ত রাজারা শুধুমাত্র ব্রাহ্মণদের, কিন্তু এমন না, ব্রাহ্মণদেরকে বেশি করে দিত, তবে বৌদ্ধ আর জৈনদের অনুগুলো তারা অনেক জমিদান করেছেন। আচ্ছা স্যার। স্যার এবং ওই অমৃতসরের যে স্বর্ণ মন্দির যেটা রয়েছে তুমি জানো বোধহয়, সেটা আকবরের দেওয়া জমির উপরে তৈরি হয়েছিল। ঠিক স্যার। স্যার স্যার ওই সিলেবাসের জায়গার দুটো অংশ একটু বলবেন, ওই ক্রিয়েটিভ লিটারেচার কি জিনিস আর সাইন্টিফিক লিটারেচার কি জিনিস, আর লিটারেচার রিজিওনাল ল্যাঙ্গুয়েজেস। একবার বলো। ক্রিয়েটিভ লিটারেচার, ক্রিয়েটিভ লিটারেচার, সাইন্টিফিক লিটারেচার। ভাই ক্রিয়েটিভ লিটারেচার মানে মানে যেটা হচ্ছে তোমার, আমরা যেটা বলতে পারি, মানে আমরা যেটা বলি সৃজনশীল সাহিত্য, ঠিক আছে? ক্রিয়েটিভ লিটারেচার মানে সৃজনশীল সাহিত্য। প্রাচীনকালে যদি তুমি বলো ক্রিয়েটিভ লিটারেচার এক্সাম্পল, তাহলে আমি তোমাকে বলতে পারি রামায়ণ, মহাভারত। তুমি বলতে পারো আমাদের হিন্দু হিন্দু পুরাণ যেগুলো রয়েছে, তামিল মহাকাব্য, শিলাপিটিকা, মণিমেখলা, এগুলো। সায়েন্টিফিক লিটারেচার মানে হচ্ছে একেবারে সেই সময়কার বিজ্ঞান ভিত্তিক সাহিত্য, মানে সেই সময়কার সমাজ, দর্শন, রাজনীতি, অর্থনীতিকে একেবারে অসাধারণ প্রত্যেকটা আঙ্গিক থেকে দুর্দান্ত ফুটিয়ে তুলেছে। তার সবচেয়ে বড় এক্সাম্পল হচ্ছে কৌটিল্যের অর্থশাস্ত্র। আর তুমি আরেকটা কি বললে, আরেকটা কি বললে, ক্রিয়েটিভ আর সায়েন্টিফিক রিজিওনাল ল্যাঙ্গুয়েজেস। আর রিজিওনাল ল্যাঙ্গুয়েজ, স্থানীয় ভাষায় যে সমস্ত সাহিত্যগুলো রচিত হয়েছে, লাইক সুন্দরবন নন্দী, রামচরিত, ঠিক আছে? অর্থাৎ স্থানীয় ভাষায় তারা যে সাহিত্যগুলো রচনা করেছেন সেটা হচ্ছে কিন্তু রিজিওনাল ল্যাঙ্গুয়েজ, আঞ্চলিক ভাষায় যেগুলো আঞ্চলিক ভাষায় হয়েছে, ঠিক আছে? অর্থাৎ সংস্কৃতকে বাদ দিয়ে যেগুলো সাধারণ মানুষের ভাষায় রচিত হয়েছে, অঞ্চল ভিত্তিক যে সাহিত্য সেটা আঞ্চলিক সাহিত্য বলা হয়। থ্যাংক ইউ সো মাচ স্যার। ঠিক। স্যার বলছি, আপনার নোটগুলো আমরা ওই ওয়েবসাইটে ওখানেই পেয়ে যাবো, তাই তো? হ্যাঁ, আমি এক সেকেন্ড ধরো, ক্র্যাক এক্সে একবার বলি, ওদেরকে কাউকে আছে কিনা আমি জানি না, ওরা তো রেকর্ডিংটা অন করেছে। এক সেকেন্ড ধরো। স্যার না হলে স্যার হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবেন স্যার। আরে নোটস তোমরা পেয়ে যাবে গো, নোটস নিয়ে চিন্তা করছো কেন? ওটা ক্র্যাক এক্স থেকে তোমাদের দিয়ে যাবে। তবে শুনে রাখো, এটা তোমাদের আজকে ফার্স্ট ক্লাস হলো। সেকেন্ড যে ক্লাসটা হবে সেটা কিন্তু আমি বলে দিচ্ছি পেড ক্লাস হবে। তো আগামী সোমবার, মনে হয় তোমাদের সোমবার বলেছিলাম তাই তো? ক্লাস সোমবার বলেছিলাম তো, নাকি সোম আর বুধ বলেছিলাম তো? এই মঙ্গলবার আর স্যার বলো। মঙ্গলবার সোম আর বুধ না স্যার, মঙ্গল বৃহস্পতি? না মঙ্গল বৃহস্পতি স্যার বলেছিলাম, তাই না? মঙ্গল বৃহস্পতিবার ছিল স্যার, হ্যাঁ, মঙ্গল বৃহস্পতিবার। মঙ্গল বৃহস্পতি ভুলে গেছিলাম, মঙ্গল। হ্যাঁ স্যার। বলছি ক্লাসে থাকলে একটু ওদেরকে বলে দাও, একটু গ্রুপে তুমি গুগল মিটটাতে এসে ওদের বলে দাও ওরা কিভাবে নোটসটা পাবে, ওরা ভিডিওটা কিভাবে পাবে, একটু বলে দাও এসে, ঠিক আছে? তো মঙ্গল আর বৃহস্পতি, আমি বলে দিই ভাই, একটু বলে দিই দাও। মঙ্গলবার তোমাদের সঙ্গে দেখা হবে। মঙ্গলবার দিন আমরা অ্যাজ ইউজুয়াল পড়বো ইউরোপিয়ান হিস্ট্রি পড়া। আমি বলেছিলাম সপ্তাহে 2টো করে ক্লাস, তোমাদেরকে বলেইছিলাম যে ওয়ার্ল্ড হিস্ট্রি পার্টটা আমরা শুরু করবো, কারণ ওই জায়গাটা তোমাদের অনেকটাই অজানা, তাই তো নাকি? একই না তাই তো নাকি? আচ্ছা গৌতম, আমি তোমার প্রশ্ন নেবো, অবশ্যই নেবো। বলছি এটা
এটা তোমাদের কোনো আপত্তি নেই তো যদি আমরা ইউরোপিয়ান ওয়ার্ল্ড হিস্ট্রি শুরু করি? এটা আমি আমার অন্যান্য অপশনাল ব্যাচেও আমি ঠিক একই কাজ করি। এটা কি তোমরা চাইছো? তাড়াতাড়ি মানে স্যার বলো। একদিন ওয়ার্ল্ড হিস্ট্রি হবে, একদিন অ্যানশিয়েন্ট ইন্ডিয়া হবে। মানে একদিন ইন্ডিয়ান হিস্ট্রি, একদিন ওয়ার্ল্ড হিস্ট্রি। কারণ ওয়ার্ল্ড হিস্ট্রি যেহেতু পার্টটা তোমাদের কাছে খুব একটা মানে জানা নয়, তাই জন্য আমি বলছি। ঠিক আছে স্যার, নো ইস্যু। হ্যাঁ, না স্যার ঠিক আছে, মানে ব্যালেন্স হিসেবে চলতে বলছি পারে। কি স্যার ওয়ার্ল্ড হিস্ট্রিতে কত নাম্বার আছে স্যার? ওয়ার্ল্ড হিস্ট্রির পার্ট 1, পার্ট 2, পার্ট 2 তে ওয়ার্ল্ড হিস্ট্রি রয়েছে ভাই রাহুল। এবং ওয়ার্ল্ড হিস্ট্রি পার্টটা যেহেতু তোমাদের কাছে অনেকটা অজানা, তাই জন্য আমি ওয়ার্ল্ড হিস্ট্রি পার্টটা চাইছি একটা করে ক্লাস করাতে। এবং এতে কি হবে, তোমাদের মানে টেস্ট, মানে ক্লাসের টেস্টটা থাকবে একই জিনিস রোজ দিন পড়লে বিষয়টা তোমাদের বোরিং হবে। তাই জন্য না না স্যার জিজ্ঞাসা কত নাম্বার আসে স্যার? বুঝতে পারলাম না। 200 মার্কসের একটা 100, একটা 200, একটা পার্ট 1 200, পার্ট 2 200, ঠিক আছে? না না স্যার আমি সেটা জিজ্ঞাসা ওয়ার্ল্ড হিস্ট্রি থেকে কত নাম্বার আসে? বুঝতে পারলাম না, আরেকবার বলো। ওয়ার্ল্ড হিস্ট্রি থেকে টোটাল কত নাম্বার আছে? ওয়ার্ল্ড হিস্ট্রি থেকে, ওয়ার্ল্ড হিস্ট্রি পুরো পার্টটাই পার্ট 2 এর মধ্যে রয়েছে, বুঝতে পেরেছো তো? টোটাল হ্যাঁ পার্ট। স্যার। হ্যাঁ, ওকে 100 আর স্যার নম্বর বলছি থাকে এটা স্যার ওখানে। কয় মাসের কোর্স হবে? হ্যাঁ বলো। এটা কয় মাসের কোর্স হবে স্যার? এটা 6 মাসের কোর্স হবে, 6 বলছি মান্থ। ফিস কত স্যার? ফিস হচ্ছে ক্র্যাকএক্স থেকে আছে নাকি? জনি আছো? আচ্ছা, আমি আমাদের কোর্স সম্পর্কে তোমাদেরকে বলছে ক্র্যাকএক্স। আমি একটু বলে দিই জাস্ট একটু বলে দিই কয়েকটা কথা। সেটা হচ্ছে আমরা আগামী সপ্তাহের মঙ্গলবার থেকে কিন্তু নিয়মিত ক্লাস হচ্ছে, মঙ্গলবার বৃহস্পতি রাত্রি 9টা থেকে ক্র্যাকএক্স এর এই প্ল্যাটফর্মে। তোমরা যারা যারা পরের ক্লাস থেকে কিন্তু পেইড ক্লাস হবে, তোমরা যারা যারা পেমেন্ট করবে তারাই কিন্তু সেই ক্লাসের লিংক পাবে। আজকের ক্লাসে প্রত্যেকটা ক্লাসে আমি ঠিক এইভাবে প্রত্যেকটা টপিক চ্যাপ্টার সহ আলোচনা করব। এবং আমি ক্র্যাকএক্স কে প্রথম দিনই বলেছিলাম, ওরা বলেছিল স্যার কি তাহলে কিভাবে করবো? আমি বলেছিলাম ছেলে মেয়েদেরকে বলো প্রথমে টাকা দিয়ে ভর্তি না হতে। আমি এই কাজটা সব সময় করি ভাই। আমি ছেলেমেয়েরা বলে স্যার তাহলে কি আমরা পেমেন্ট করে দেবো? আমি না, পেমেন্ট তুমি করবে না। তুমি পেমেন্ট করলে আমাকে পেমেন্ট করলে, তারপর তুমি ক্লাস দেখলে, তোমার ক্লাস ভালো লাগলো, তখন তুমি কি করবে? ঠিক আছে, তো এইটুকু জায়গা আমি সবসময় রাখি। তাই জন্য আমি বলেছিলাম যে ওদের কাছে ক্লাস দাও, ওদের কাছে নোটস দাও, ওরা তারপরে নিজেরা সিদ্ধান্ত নিক ভর্তি হবে কি হবে না। ঠিক, তো এটা হচ্ছে আমার এটা হচ্ছে কথা। এবং আমি সামনের সপ্তাহ থেকে, সামনের সপ্তাহ মানে সামনের মঙ্গলবার আর সামনের বৃহস্পতিবার। সামনের মঙ্গলবার আমি তোমাদের যে টপিকটা পড়াবো আগেই বলে দিচ্ছি, ফরাসি বিপ্লব, একদম ইউরোপিয়ান হিস্ট্রির ফার্স্ট পার্ট। তোমরা চাইলে পড়ে আসতে পারো। ফরাসি বিপ্লব থেকে আমরা আলোচনা করব কি কি প্রশ্ন হতে পারে, কি কি প্রশ্ন এসেছে, এবং তার উপর আলোচনা করার পর স্টাডি মেটেরিয়াল অ্যাজ ইউজুয়াল আমি তোমাদেরকে দিয়ে দেবো। ক্লাসের পর তোমরা স্টাডি মেটেরিয়াল পেয়ে যাবে। এবং সামনের শনিবার আমি তোমাদের সঙ্গে শুরু করব। সামনে বৃহস্পতিবার আবার এই এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি ক্লাস হবে। এবং আজকে হলো ইতিহাসের উপাদান, এবং তারপরের ক্লাস হবে হরপ্পা সভ্যতা। ঠিক, এবং সামনের শনিবার থেকে তোমাদের মক টেস্টের প্রসেস কিন্তু শুরু হবে। ঠিক, এবার তোমরা নোটস পাবে। নোটসটা কোথায় পাবে? নোটস তোমরা পাবে এনে করছে আপনি ভিডিও কোথায় পাবে? হ্যাঁ, এই পিডিএফ কোথায়, নোটসের পিডিএফ কোথায় পাবে, ক্লাস ভিডিও কোথায় পাবে, সেটা তোমাদের ক্র্যাকএক্স বলবে। এটা আমার এটা একটু বলে দাও ওদেরকে, ঠিক আছে? স্যার বলছিলাম যে স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলো। স্যার যেহেতু বইপত্র স্যার কিছু নেই, শুধুমাত্র স্যার আপনি যে পিডিএফটা দিচ্ছেন ক্লাস শেষে বা আপনি যখন পড়াচ্ছেন সেগুলো যদি মার্কিং করে রেখে পিডিএফটা স্যার শুধু পড়ি, তাতেও কি স্যার হবে স্যার? আরে হ্যাঁ পিডিএফ রে, হবে না কেন রাহুল? তারপরে তো তোমার কাছে আমার নাম্বারের অ্যাক্সেস থাকছে। তুমি যদি না মনে স্যার, করো- সত্যি কথা বলতে স্যার বেশি সময় নেই স্যার, আপনি যেটা দিচ্ছেন এটাই পড়বো স্যার। সত্যি কথা বলতে বেশি সময় নেই আমার কাছে, এত অ্যাম্পল আমার টাইম নেই। না না, আমি এটা না ঠিক আছে, আমি এটা সবার জন্যই, তোমার জন্য না, সবার জন্যই বলছি। তোমাদের যদি মনে হয় যে এই মেটেরিয়ালটা এনাফ নয় স্যার, এটার উপরে আরো কিছু এক্সট্রা আমি অ্যাডিশন করতে চাই, তার জন্য আমার দরজা সবসময় খোলা। তোমাদের জন্য আগের দিনও বলেছিলাম, তোমরা যেরকম মেটেরিয়াল চাইবে, মানে এর সঙ্গে আর কি কি রেফারেন্স চাইবে, আমি সেই রেফারেন্স ওদের প্রোভাইড করব। আর কিছু বলার আছে? এই ক্লাসটা কি স্যার আরেকবার হবে আমাদের পেইড হওয়ার পর? না আর হবে না, আবার কেন করবো পেজ করার পর? ঠিক আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে। সুইট সিংহ, হ্যাঁ নোটস ইংলিশও পাওয়া যাবে। এই চ্যাপ্টারে স্যার যেগুলো হওয়ার কথা সেগুলো স্যার দিয়ে দিলেন না স্যার, মানে দিয়ে দেবেন না পুরোটাই টোটালটা? একদম। ঠিক আছে স্যার শুধু একটা জিনিস বলছি, আপনি মঙ্গল এবং বৃহস্পতি বলছেন, সাইটে সোম এবং বৃহস্পতিটা মেনশন আছে, এটাই আর কি। হ্যাঁ, সোম বৃহস্পতি ছিল প্রথমে। না না, ওটা একটু মঙ্গল বৃহস্পতি করে দেবে। ঠিক আছে স্যার, ঠিক আছে।
বলো, হ্যাঁ এবার বলে দাও। আর একটা ফ্রি হলে ভালো হয় স্যার। ঠিক আছে, আচ্ছা আমি কিন্তু ক্লাস থেকে লিভ করলাম, ঠিক আছে। হুম। স্যার বলছি ফিসটা কত হবে একটু বলে দেবেন, একটু আপনাদের ইয়েটা দেখা হয়নি। ওটা অ্যান্সারটা আপলোড করবো কোন জায়গায়? স্যার একটা কথা একটু হ্যাঁ স্যার নোটগুলো একটা কি কথা বাংলায় সেপারেটলি পাবো, না যে যেটাই নাকি আলাদা করে পেমেন্ট আছে দুটার মধ্যে? হ্যালো হ্যাঁ স্যার আমি আপনাদের ওই কিছুদিন আগে একটা অফার চলছিল 2499 এর, ওটা পারচেস করেছিলাম ওটা দিয়ে আর কি। ওটা কি ভ্যালিড? হিস্ট্রি অপশনাল ব্যাচটাই। না না এই দোলের একটা অফার আমার কাছে এসেছিল, ওটা থেকেই আমি নিয়েছি। হ্যাঁ মানে আমি 2-3 দিন আগের কথা বলছি, আমি স্ক্রিনশটও পাঠাতে পারি। আচ্ছা আপনার
হ্যাঁ, আমি এক্সাম বিদ্যা এরকম কিছু একটা ইতে করেছিলাম। আচ্ছা। মানে স্যার অ্যাকচুয়ালি আপনাদের এই গ্রুপ থেকে অনেক নাম্বার অ্যাড করে নিয়ে তাদের একটা গ্রুপ ক্রিয়েট করেছে এবং সেখানে আমাকে সেখানে অ্যাডভার্টাইজমেন্ট চলছে আর কি। হ্যাঁ, এক্সাক্টলি স্যার। আচ্ছা, ইন কেস যদি আপনার 6 মাসের পেমেন্ট একবারই করি, সেই ক্ষেত্রে যদি স্যার কোনো কারণে যদি না করতে পারে, সেক্ষেত্রে কি আপনার অ্যাডিশনাল ফ্যাকাল্টি আছে? হ্যাঁ, হতেই পারে কোনো না কোনো কারণ, মানুষের সাথে বলা যায় না, শরীর অসুস্থ। আচ্ছা। কিন্তু 6 মাসের পর থেকে 2 বছর যেটা বললেন কোর্স ভ্যালিডিটি, মানে সেক্ষেত্রে খালি ভিডিও গুলোই দেখতে পারবো, তাই তো? কারণ সেখানে আর কোনো কোশ্চেন অ্যান্সার টেন্সার লিখে প্র্যাকটিস হবে না। মানে কমিউনিকেশন জাস্ট অনলি ফর 6 মান্থ। স্যার বলছি 6 মাস হয়ে গেলেও কি স্যার, 6 মাস হয়ে গেলেও কি মানে রাইটিংটা প্র্যাকটিস করা যেতে পারে, মানে মক দেওয়া যেতে পারে? আচ্ছা স্যার, আর বলছি যে এই কোর্সটা নিলে 6 মাস লাইভ ক্লাস হবে আর 2 বছর রেকর্ডিং পাওয়া যাবে, তাই তো? স্যার তাহলে ওই যে পেমেন্টটা করেছিলাম ওটা ইনভ্যালিড হয়ে যাবে তাহলে? মানে না না, কপরে পেডু এরকম একটা নাম মেলে এসেছিল। এই সাইটটাই আমি ওপেন করতে পারছি ওটা দিয়ে। স্যার আপনার নাম্বারটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গ্রুপে আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। বলছি যে আজকে যেটা পিডিএফ যেটা দেখাচ্ছিলেন স্যার, ওটা কি আজকে পেতে পারি? আচ্ছা।